ডিভাইড এন্ড কনকোয়ার ছিল এরকম একটা বড় প্রবলেম ছোট ছোট সাব প্রবলেমে ভাগ হয়। এটা কিন্তু অপটিমাল সাবস্ট্রাকচার আছে। খেয়াল করেন অপটিমাল সাবস্ট্রাকচারতে শুধু ডিপিতে আছে তা না, অপটিমাল সাবস্ট্রাকচার ডিভাইড এন্ড কনকোয়ারও আছে। ভালো কথা। ছোট ছোট প্রবলেম গুলা সলভ হইলে ওইটা থেকে বড় প্রবলেম গুলা সলভ হয়। ভালো কথা। এরপরে কি গ্রিডি। গ্রিডি মানে হচ্ছে এগেইন আগের মতোই অপটিমাল সাবস্ট্রাকচার এখানেও আছে। একটা বড় প্রবলেমকে সলভ করতে গেলে ছোট ছোট সাব প্রবলেম সলভ করে তারপর বড়টা সলভ করা যায়। বাট ডাইনামিক প্রোগ্রামিং এ দেখেন খেয়াল করেন এই যে ছোট সাব প্রবলেমটা সেইটা এটাতেও কাজে লাগে, এটার বড় প্রবলেম সলভ করতেও কাজে লাগে, এটাতেও কাজে লাগে। যেমন ধরেন এটা হচ্ছে F6 কথার কথা। এটা F7 এও কাজে লাগে। এই যে F6 F7 এও কাজে লাগতেছে। ঠিক একইভাবে F6 F8 এও কাজে লাগবে। সো একই F6 দুই জায়গায় কাজে লাগতেছে। বা মানে একাধিক জায়গায় কাজে লাগতেছে। এটাই হচ্ছে কথা যে এই সাব প্রবলেমটা সলভ করলে দুইটা বড় বড় প্রবলেমের সলভ করতে সুবিধা হচ্ছে। এই যে ওভারল্যাপিংটা, এই যে সাব প্রবলেমটা একাধিক প্রবলেম ওভারল্যাপ করলো, এই জিনিসটা ডাইনামিক প্রোগ্রামিং নতুন দিবে। এবং এখানে আমরা জাস্ট একটাই কাজ করব, ছোট ছোট প্রবলেম সলভ করে সেভ করে রাখবো একটা অ্যারে। আর কিছু না। এই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর মানে নতুনত্ব। আর কি তেমন কিছু নেই। এখানে অপটিমাল সাবস্ট্রাকচার আছে, বড় থেকে ছোট, এবং এই যে সাব প্রবলেমের ওভারভিউ আছে। এখন আসেন আপনার কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি। যে ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যালগরিদম গুলা দুই ভাবে কাজ করা যায়, দুই ভাবে অ্যাপ্রোচ করা যায়। একটা হচ্ছে টপ ডাউন, আর একটা হচ্ছে বটম আপ। এই শব্দ দুইটা আপনারা মানে এক এক কনটেক্সটে নানা ভাবে শুনবেন, মানে সব জায়গায় এটা আছে। বাট আসলে জিনিসটা কি মিন করে? বটম আপ মানে হচ্ছে ছোট ছোট সলিউশন কাজে লাগায় আপনি একটা বড় সলিউশন বানাবেন। আর টপ ডাউন মানে হচ্ছে ইউ ওয়ান্ট ফার্স্ট মানে আপনি বড় প্রবলেমটা সলভ করতে গিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামবেন। তার মানে আপনি টপ থেকে নিচের দিকে নামবেন। বটম আপ মানে হচ্ছে আপনি নিচের দিক থেকে উপরের দিকে উঠবেন। এটার মানেটা আসলে কি কি বোঝাচ্ছে একটু খেয়াল করে দেখেন। ধরেন আপনাকে আমি বললাম যে ফিবোনাচি 10 বের করো। ওকে? ফিবোনাচি 10 বের করতে আপনাকে বললাম। সো আপনি তো বুঝতেই পারতেছেন এবং আপনি জানেন যে ফিবোনাচি এক্স কথাটার মানে হচ্ছে ফিবোনাচি এক্স মাইনাস 1 প্লাস ফিবোনাচি এক্স মাইনাস সরি মানে এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2। ওকে? এই হচ্ছে কথা। এইটা আপনারা জানেন। সো আপনি বুঝতেই পারতেছেন আপনি যে ফিবোনাচি 10 বের করতে হলে আমার আসলে ছোটবেলার সকল ফিবোনাচি লাগবে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ আপনি ছোট থেকে আগাইতে পারেন। যে আপনি আগে F0 বের করলেন। এটা বের করার কিছু নাই। এটার সংজ্ঞা আছে। F1 এরও সংজ্ঞা দেওয়া আছে। এই ২ টা সংজ্ঞা দেওয়া থাকলে বাকিগুলো আপনি সবগুলা বের করতে পারবেন। তো আপনি বলতে পারেন যে আচ্ছা স্যার F10 তো আপনার লাগবে। আমরা ছোট থেকেই আগাই। তাহলে আমরা একটা লুপ চালাই, একটা ফর লুপ চালাই। ফর i equals to 2 থেকে 10। এইবার আমি হচ্ছে বের করি। ফিবোনাচি i equals to হচ্ছে ফিবোনাচি i minus 1 প্লাস ফিবোনাচি i minus 2। এইটা করে আমি কি করলাম? ছোট ছোট সলিউশন গুলা থেকে আস্তে আস্তে বড় সলিউশনের দিকে বিল্ড করলাম। তার মানে বটমে যে ছোট ছোট জিনিসগুলা ছিল সেখান থেকে আস্তে আস্তে আমি উপরের দিকে উঠতেছি। তার মানে বটম থেকে আমি আস্তে আস্তে উপরের মানে বড় বড় প্রবলেম সলভ করতে যাচ্ছি। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বোঝা যাচ্ছে বটম আপ কাকে বলে? ওকে, বটম আপ কাকে বলে বোঝা যাচ্ছে? জি স্যার। অন দি আদার হ্যান্ড আমরা যেটা করতে পারি, এগেইন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন, আপনাকে আমি F10 বের করতে বলছি। আপনি বলতে পারেন যে স্যার আসেন F10 বের করার চেষ্টা করে দেখি। এই রিকারশন এপ্লাই করে। কারণ Fx মানে হচ্ছে x-1 আবার একই কথা x-2। আসেন এই রিকারশন বের করে সলভ করার চেষ্টা করি। আপনি আমাকে বলতে পারেন যে আচ্ছা এখানে একটা ফাংশন লিখি ফিবোনাচি n নিবে, ভালো কথা। দেন ও যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে এই যে ফিবোনাচি n-1 প্লাস ফিবোনাচি n-2 এটা রিটার্ন করবে। আপনি এটাতে মানে আমি খুব ডিটেইলে যাচ্ছি না, বাট এই ফাংশনটার মোটামুটি স্ট্রাকচার দাঁড়াবে এরকম। এটা রিটার্ন করবেন আপনি। এটা হচ্ছে x, রিটার্ন করবেন x। তো এখানে কি হচ্ছে? এই ফাংশনটা সলভ করতে গিয়ে তার ছোট ছোট প্রবলেমকে ডাক দিচ্ছে। তো আপনার হাতে তো এখানে কি হচ্ছে ব্যাপারটা? আপনার কাছে একটা বড় প্রবলেম ছিল 10, আপনি ওটা সলভ করতে গিয়ে ছোট ছোট প্রবলেমের দিকে আস্তে আস্তে আগাচ্ছেন। আস্তে আস্তে ছোট ছোট প্রবলেমের সলভ হচ্ছে। এগুলা হয়ে গেলে ওগুলাকে কাজে লাগায় আপনি হচ্ছে তাড়াতাড়ি আবার বড় প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন। তো এইখানে আপনার টার্গেট হচ্ছে বড় প্রবলেমটাকে আস্তে আস্তে ভেঙে ছোট করা। ওগুলা সলভ হয়ে গেলে ওগুলাকে সাথে লাগায় বড়টাতে ফেরত যাওয়া। এটা হচ্ছে টপ ডাউন। তার মানে কি? টপে আপনার কাছে একটা বড় প্রবলেম আছে। সেটাকে ভেঙে ভেঙে আপনি আস্তে আস্তে ছোট ছোট প্রবলেমে কনভার্ট করে নিচের দিকে যাচ্ছেন।
এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। এখানে দেখেন ইনহেরেন্টলি রিকারশন ব্যবহার হচ্ছে। আর বটম আপে মোর অর লেস রিকারশন হয় না, ওটা হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ বলে। এই হচ্ছে কথা। তো আপনারা একই জিনিস মানে একই লুপ সেটা ইটারেটিভ ভাবেও চালাইতে পারেন এবং সেই একই কথা আপনি হচ্ছে রিকারশনের মাধ্যমে ইউজ করতে পারেন। সো একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে বটম আপ। বটম আপ মানে কি? ছোট সলিউশন গুলো ছোট থেকেই অ্যাকোয়ার করে বড় সলিউশনের দিকে যাওয়া। আর এটার মানে হচ্ছে বড় সলিউশন শুরুতে খুঁজতে থাকা, যেটা আমি পাবো না, আস্তে আস্তে নিচের দিকে যাওয়া। এই সো এই যেটা বটম আপ ফিবোনাচি মানে কি? শুরুতেই ছোট গুলা সলভ করব, আস্তে আস্তে আমি বড়র দিকে আগাবো। F2 এভাবে করে আস্তে আস্তে বড় সলিউশনের দিকে আগাবো। ফাইনালি আমি একদিন FN পেয়ে যাবো। অন দ্য আদার হ্যান্ড টপ ডাউন মানে কি? এটা একটা রিকার্সিভ অ্যালগরিদম। বা এটা আসলে রিকারশনের মতো চিন্তা করতে সুবিধা। সো বড় প্রবলেম গুলো সলভ করতে পারলে মানে আমরা ছোট প্রবলেম গুলো সলভ করতে পারবো। একটু দাঁড়ান, আমাকে 5 সেকেন্ড সময় দেন। সো এই হচ্ছে কথা। এই জন্য মানে যে আপনি যেটা বললেন যে স্যার এটা রিকারশন দিয়ে করা ছিল না, আমরা একই প্রবলেম মানে ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম আমরা রিকারশন দিয়ে করতে পারি, সেটা টপ ডাউন অ্যাপ্রোচ হবে। আমরা বটম আপ অ্যাপ্রোচ দিয়েও করতে পারি, যেটা লুপ চালায় হবে। এই হচ্ছে কথা। সো একটু খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচের ফিবোনাচি। এখানে কি হচ্ছে? একটা ফাংশন কল করা হয়েছে ফিবোনাচি এন। এইবার দেখেন মানে আমি সেভও করে রাখতেছি এবং একই সাথে রিকারশনও কল করতেছি। সো ফিবোনাচি 10 ধরেন আমি কল করলাম, ভালো কথা। ফিবোনাচি 10 কল করলাম। সো শুরুতে দেখেন প্রত্যেকটা ভ্যালুতে নান দেওয়া আছে। প্রথম দুইটা 0 আর 1 এগুলা অ্যালগরিদম দিয়ে ডিফাইন্ড, বাকিগুলা নান, এগুলো এখনো ক্যালকুলেট করা হয়নি। সো আমি কি করতেছি? আমি দেখতেছি যে এটা কি নান কিনা। এটা যদি নান না হয় তাহলে আমার আর ক্যালকুলেশন করার দরকার নাই, যে ভ্যালুটা সেভ করা আছে সেটা রিটার্ন করো। আর যদি সেটা এখনো ক্যালকুলেট না করা হয়ে থাকে তাহলে আগে সেটাকে একটা অ্যারেতে সেভ করো। এফএনটা কি? এই ফাংশনটাই কল করা হয়েছে একটা ছোট ভ্যালু দিয়ে, এই একই ফাংশন কল করা হয়েছে আরেকটা ছোট ভ্যালু দিয়ে। এই যে দেখেন এটা হচ্ছে টপ ডাউন। সো F10 বের করতে গেলে আমার আগে F9 কল হবে, দেন হচ্ছে F8 কল হবে। খুব ভালো কথা। F8 সলভ করতে গেলে যা লাগবে এই যে এরকম কিছু লাগবে। সো এই জিনিসটা যখন আমার কল হবে তখন এটা আর নতুন করে ক্যালকুলেট না হয়ে এখান থেকে যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা ডিরেক্ট এখানে লেগে যাবে। এই হচ্ছে কথা। এইভাবে আমি আস্তে আস্তে আমার স্পেস বাঁচাবো। এই সো এটা হচ্ছে টপ ডাউন মানে বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে যাচ্ছি। আর এইটাকে বলে মেমোইজেশন। মেমোইজেশন মানে কি? আপনি বড় ভ্যালুগুলো আস্তে আস্তে সেভ করে এই যে দেখেন অ্যারেতে লিখে রাখলেন। তো আপনি একটা মেমোর মধ্যে ধরেন লিখে রাখলেন, এই যে এইগুলাকে বলে মেমো। সো আপনি জাস্ট মেমোতে লিখে রাখলেন, পরে হচ্ছে আর ক্যালকুলেশন না করে রেজাল্টটা মেমো থেকে মানে পড়ে নিলেন। এইটা মানে নট সামথিং ইম্পর্টেন্ট, বাট মেমোইজেশন মানে হচ্ছে এইটা যে টপ ডাউন। আমরা যখন টপ ডাউন ডাইনামিক প্রোগ্রামিং করি, ভ্যালুগুলা এই যে আমরা অ্যারেতে সেভ করে রাখি, এই জিনিসটাকে বলে মেমোইজেশন, মানে মেমোতে লিখে রাখা। সো একটু খেয়াল করে দেখেন, আমরা যদি ফিবোনাচি ওই যে নাইভ ওয়েতে ক্যালকুলেট করি, তার মানে রিকার্সিভ ওয়েতে মানে কোন রকম ডাইনামিক প্রোগ্রামিং ছাড়া ক্যালকুলেট করতে যাই, তখন এটা কিন্তু এক্সপোনেনশিয়াল টাইম দেয়, যেটা আমরা আপনাদেরকে ওই ল্যাব অ্যাসাইনমেন্ট ওয়ানে করতে দিছিলাম। অন দি আদার হ্যান্ড আমরা হচ্ছে ফিবোনাচিকে যদি ফাস্টার করি, বটম আপ আপনাদেরকে একটু আগে দেখানো হয়েছে, এখন দেখানো হলো টপ ডাউন। দেখেন দুইটা টাইম কমপ্লেক্সিটি মোর অর লেস সেম। কেস বাই কেস একটু ডিফারেন্ট, বাট আপনি যদি ওভার দ্য পিরিয়ড দেখেন দুইটাই আসলে মোর অর লেস সেম। কারণ এটা হচ্ছে ওই যে আগের দিন বলছিলাম যে এটা আসলে অর্ডার অফ এন টাইম লাগে আপনার। কেন? কারণ আপনি F10 বের করতে গেলে আপনার আসলে 10টা ভ্যালু মোর অর লেস বের করতে হয়। F2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সো এই যে আপনার ইনপুট সাইজ যত হবে আপনার ঠিক সেটার অনুপাতে সময় লাগবে। মানে y ইকুয়ালস টু x এর কার্ভের মতো। এই কথাটা কি বুঝতেছেন? আমি এই কথাটা যে বললাম y ইকুয়ালস টু x এর কার্ভের মতো, এটা কি বোঝা যাচ্ছে? এসাবা কেন বললাম? হ্যাঁ, হ্যাঁ। খেয়াল করেন, আমি বলতেছি টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n। তার মানে টাইম কমপ্লেক্সিটি টি অফ এন ইকুয়ালস টু হচ্ছে রাফলি অর্ডার অফ এন। তার মানে কি? তার মানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি রাফলি একটা কনস্ট্যান্ট মাল্টিপলের সমান এন এর। আচ্ছা, এই পাশে আছে টাইম, একটা অ্যালগোরিদম রান করতে কত টাইম লাগছে, তার মানে এইটা আছে ওয়াই অ্যাক্সিসে। আর এই এনটা খেয়াল করেন প্রবলেমের সাইজ, ইনপুট এন কত সেটা আছে হচ্ছে এক্স অ্যাক্সিসে। তাহলে এটা হচ্ছে এক্স। তার মানে আমার এই গ্রাফটা মোটামুটি এইরকম কিছু একটা আছে, ওয়াই ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট এক্স। সো ওয়াই ইকুয়ালস টু এক্স বলতে পারেন, ওয়াই ইকুয়ালস টু 2x বলতে পারেন। এই সবগুলা গ্রাফ দেখতে কেমন হবে বলেন তো? এরকম হবে, একটা সরল রেখা মোর অর লেস এরকম, কোনোটা
2x হইলে এরকম হবে, x হইলে এরকম হবে, 3x হইলে হয়তো আরো উঁচু হবে, হাফ x হইলে আরো নিচু হবে। বাট দিন শেষে আমার কার্ভগুলা এরকম একটা সরল রেখা হবে এবং এই যে এরকম একটা সরল রেখা হবে, এরকম কোয়াড্রেটিক কার্ভ হবে না বা এরকম এক্সপোনেনশিয়াল কার্ভ হবে না, মোর অর লেস একটা সমান কার্ভ। এটাই বুঝিতে চাচ্ছি। এই পাশে যদি ইনপুট হয় আর এই পাশে যদি টাইম কমপ্লেক্সিটি থাকে, তাহলে আপনি মানে রান টাইম থাকে, তাহলে আপনি চালায় চালায় দেখতে পারবেন যেটা আসলে ইনপুট যেই হারে বাড়তেছে আমার রান টাইমও ঠিক সেই একই হারে বাড়ে। এই হচ্ছে কথা। সো এটাই বললাম যে দেখেন এইটার ফিবোনাচি গুলা যথেষ্ট ফাস্ট, মানে বটম আপ করি আর টপ ডাউন করি, এদের মধ্যে রান টাইমের খুব একটা পার্থক্য নাই এবং এরা দুইজনই কোনো রকম ডাইনামিক প্রোগ্রামিং ছাড়া যারা তার থেকে সিগনিফিকেন্টলি ফাস্ট। এই হচ্ছে কথা। তাহলে মেমোরাইজেশন মানে আসলে কি? মেমোরাইজেশনকে আসলে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে F8 বের করতে গেলে 6 লাগতেছে, 7 লাগতেছে। এটা হচ্ছে আমার টোটাল মানে ফিবোনাচির ওভারভিউ। ভালো কথা। কিন্তু what I can do is আমি যখনই 6 একবার সলভ করতেছি এটা একটা মেমোতে লিখে রাখতে পারি। তার মানে কি F6 নামের একটা অ্যারেতে আমি লিখে রাখতে পারি যাতে পরবর্তীতে কাজে লাগলে ওইটাকে লাগাইতে পারি। একটু খেয়াল করেন এই সব প্রবলেম গুলো আসলে একই প্রবলেম। একবার সলভ করব বাকিবার ইউজ করব, একবার সলভ করব বাকিবার ইউজ করব, এই যে সবগুলো আসলে একই প্রবলেম। এইটা আসলে এত বড় বড় প্রবলেমে রূপান্তরিত হয় না, এটা জাস্ট একবার সলভ করব, বাকি এই যে এগুলো আর আমার জীবনেও লাগবে না। এইটা যখনই লাগবে এখান থেকে ভ্যালু পড়ে দেখবো। এই যে নোট গুলো আসলে দেখেন কলাপস হয়ে গেল, এই 4 একবারই কলাপস হয়ে গেল। এই এত বড় প্রবলেমের ওভারভিউটা আস্তে করে এরকম একটা জিনিসে কনভার্ট হয়ে গেল। প্রত্যেকটা জিনিস একবার মাত্র বের করব, বাকিবার মেমো থেকে পড়ে নিব। এই নোট গুলাকে কলাপস করে ফেলবো একসাথে, মানে যে 2-3টা 100টা নোট থাকলে এগুলাকে একটা নোটে কনভার্ট করবো। কেন? কারণ এই জিনিসটা একই কথাই বারবার বলতেছি মোর অর লেস। সো আদারওয়াইজ যদি ক্যালকুলেট না করা হয়ে থাকে তাহলে রিকার্সিভ অ্যালগরিদম ইউজ করে সলভ করব একবার, আর এই জিনিসটা ইউজ করব ইনফিনিটি বার, যতবার লাগে, মাল্টিপল টাইমস। সো একটু দেখেন এই যে লাস্ট এই স্লাইডটা দেখেন, টপ ডাউন আর বটম আপের পার্থক্য বোঝানোর জন্য এই দুইটাকে আমি এক পেজে আবার নিয়ে আসছি। সো উপরেরটা কি এসাবা, টপ ডাউন না বটম আপ? স্যার টপ ডাউন। ইয়াস, আর নিচেরটা হচ্ছে বটম আপ। ওকে, থ্যাংক ইউ। সো মোর অর লেস আমরা আসলে ডিপির বেসিক থেকে কি শিখলাম? ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে এটা কোনো অ্যালগরিদম না, আবার বলতেছি এটা হচ্ছে একটা অ্যালগরিদম ডিজাইনের প্যারাডাইম। তার মানে কি? একটা অ্যালগরিদম ডিজাইনের নতুন একটা টুল কিট। এটা দিয়ে কিছু কিছু প্রবলেম সলভ করা যাবে, কিছু কিছু অ্যালগরিদম ডেভেলপ করা যাবে এই অ্যাপ্রোচটা ফলো করে। তো এটা কি করে, এটা কি কাজে লাগায়? অপটিমাল সাবস্ট্রাকচারকে কাজে লাগায়, ছোট ছোট প্রবলেম সলভ করে বড় বড় প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজিকে কাজে লাগায়। আর কি কাজে লাগায়? এটাতে ওভারল্যাপিং থাকতে হয়, যেটা আমি দেখাইলাম। এটা বটম আপও করা যায়, এটা টপ ডাউনও করা যায়। ওকে, এটা আসলে মানে নাম দিছে ডাইনামিক প্রোগ্রামিং, বাট এটা আসলে একটা কমন আইডিয়া, যা বললাম এতক্ষণ সেটারই একটা ফ্যান্সি নাম। এই হচ্ছে কথা। কি কমন সেন্সটা কি? সেটা হচ্ছে একই কাজ ডুপ্লিকেট বারবার করার দরকার নাই। একটা কাজ যদি পরে লাগে একবার করো, এটার আউটপুটটাকে লিখে রাখো, পরবর্তীতে আর কাজ না করে দেখে নাও, রিভাইজ দাও আর কি, খানিকটা ব্যাপারটা সেই রকম। সো ডোন্ট ডুপ্লিকেট ওয়ার্ক ইফ ইউ ডোন্ট হ্যাভ টু। এই হচ্ছে কথা। এই সিম্পল আইডিয়াটার গাল ভরা নাম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। সো ডাইনামিক প্রোগ্রামিং কেন, মানে এটার নাম ডাইনামিক প্রোগ্রামিং কেন? বিকজ মানে আমরা আসলে চাই একটা অপটিমাল প্রোগ্রাম, মানে এমন একটা জিনিস যেটা আসলে আমার অপটিমালটা বের করে দিবে, এই আর কি। অ্যান্ড ডাইনামিক রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট ইটস এ মাল্টি স্টেজ। তার মানে হচ্ছে আস্তে আস্তে আমি মানে ছোট ছোট করে আস্তে আস্তে বড়র দিকে যাই, এই স্টেজ বাই স্টেজ আগাই। এই জন্য এটার নাম হয়তো ডাইনামিক প্রোগ্রামিং। বাট অন দি আদার হ্যান্ড এটার কোনো মানে সায়েন্টিফিক বেসিস নাই। যে ডাইনামিক প্রোগ্রামিং বানাইছে তার নাম হচ্ছে বেলম্যান। সো বেলম্যানের ইচ্ছা করছে, এই জন্য বেলম্যান এই নামটা দিছে অনেস্টলি। সো এই হচ্ছে কথা। সো আসেন সামারি তো আমরা দেখলাম, আগের মতো কথা। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দুইটা অ্যালগোরিদম দেখবো। তার মধ্যে ফার্স্টটা আজকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এটা মনে হয় ভাইবায় আসবে নেক্সট উইকে। মানে অনেক সেকশনের ভাইবা হবে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের আগে। সো আজকে ক্লাস ডিরেক্টলি ভাইবাতে যাবো। এন্ড সেকেন্ড আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম। সো ন্যাপস্যাক প্রবলেমের আবার 2-4টা ভেরিয়েশন আছে, এখানে আমরা 2টা দেখাবো। টু বি অনেস্ট 4টা ভেরিয়েশন আছে, 2টা ভেরিয়েশনও মানে বাকি 2টাও আমরা আজকের ক্লাসেই দেখাবো, বাট সেটা আসলে ন্যাপস্যাক বলা যায় না আর কি, মানে ইন এ সেন্স ডাইনামিক প্রোগ্রামিং এর ন্যাপস্যাক না। কি মানে একটু পরেই দেখা যাবে।
সো এই দুইটা জিনিস হচ্ছে আমরা আজকে দেখবো। আমাদের আজকের লেকচারের গোল হইতেছে যে মানে ডাইনামিক প্রোগ্রামিং এর সাথে মোটামুটি একটা ভালো মতো পরিচয় হওয়া। যাতে একটা নতুন প্রবলেম দিলে এবং যদি আপনাদেরকে বলি যে এটা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করেন, ইন দ্যাট কেস আপনারা যাতে এটা অ্যাপ্রোচ করতে পারেন। সো ফার্স্ট যে প্রবলেমটা দেখবো এটাকে ছোট করে বলে এলসিএস, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। আপনাদের যাদের বায়োইনফরমেটিক্স এ অনেক আগ্রহ আছে তাদের ফার্স্ট যে জিনিসটা হচ্ছে আপনারা শিখবেন, মানে ফার্স্ট না মানে অ্যাটলিস্ট বায়োইনফরমেটিক্স এই নামের যে কোর্স আছে এটা আপনারা জানেন বাই দ্য ওয়ে? এই কোর্সটার নাম বা এই টপিকটার নাম কখনো আপনারা শুনছেন? রাইট নাও ইট ইজ ওয়ান অফ দ্য মানে মোস্ট বুমিং রিসার্চ ফিল্ড। আমাদের মানে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব এবং খুব মেধাবী মানুষজন এখন এই বিষয়ে কাজ করে। সো দ্যাটস এ বুমিং ফিল্ড। এখানে যেটা করে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ডেটার উপরে হচ্ছে কম্পিউটার সায়েন্সের অ্যালগরিদম চালানো হয়, সো দ্যাট জিনিসপত্রগুলোকে আরো ফাস্টার করা যায় বা এক স্পিসিস এর সাথে আরেক স্পিসিস এর সম্পর্ক বের করা যায়, ভালো ওষুধ আবিষ্কার করা যায় স্টাফ। সো এটা হচ্ছে বায়োলজি আর কম্পিউটার সায়েন্স ডোমেইনের মানে কি বলবো হাইব্রিড। সো এইখানে আসলে মেডিকেল ফিল্ডের লোকজনও থাকে, মানে পিওর কম্পিউটার সায়েন্টিস্ট অ্যালগরিদমের লোকজনও থাকে, আবার এদের মাঝামাঝি লোকজনও থাকে যারা কিছুটা বায়োলজি জানে কিছুটা ইনফরমেটিক্স জানে। এই হচ্ছে কথা। সো ওইটার ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যালগরিদম একটা ইন্ট্রোডাক্টরি কোর্স যদি হয় বায়ো ইনফরমেটিক্স 101, সেইটাতে এই অ্যালগরিদমটা থাকেই থাকে, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। এটা আর কিছুই না, এটা একটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম। সো দ্য কোয়েশ্চেন যেখান থেকে আসলে এই অ্যালগরিদমটা আসছে বা যে প্রবলেমটা আসছে, যে আপনাদের কাছে কি মনে হয় যে এরা মানে এরা কেমন, মানে স্পিসিস গুলো একটার সাথে একটা সম্পর্ক কেমন, মানে আর দে সিমিলার, এরা কি সিমিলার? এখন একটা স্পিসিস এর সাথে আরেকটা স্পিসিস সিমিলার কিনা এটা বোঝার উপায় কি আমাকে একটু বলেন তো। হ্যালো? স্যার দুইটার ডিএনএ স্ট্রাকচার গুলো স্যার। ডিএনএ স্ট্রাকচার তো পরের কথা, মানে আমরা সিমিলার বুঝি কিনা ধরেন আমরা বাইরের দিক থেকে দেখে বুঝি। সো মানে সিমিলারিটির অনেক রকম আছে। সো একটা হচ্ছে ধরেন অর্গানিক সিমিলারিটি হইতে পারে, একটা হচ্ছে দেখতে কেমন সেটা সিমিলারিটি। আবার সে এই হচ্ছে কথা যে ওইগুলার আরেক ধরনের সিমিলারিটি হচ্ছে ওদের ডিএনএ কোড কতটুকু ম্যাচ করে, ওর ডিএনএ আর ওর ডিএনএ আসলে কতটুকু ম্যাচ করে। এমনও হইতে পারে যে দুইটা স্পিসিসের ডিএনএ খুব বেশি মিলে গেছে, বাট দিন শেষে ওরা দেখতে একই রকম না। আবার আরেকটাও হইতে পারে যে ওরা দেখতে অলমোস্ট কাছাকাছি, বাট ওদের ডিএনএ স্ট্রাকচার খুব একটা মিলে নাই। সো এই যে ফিজিক্যাল সিমিলারিটি আর ডিএনএ সিমিলারিটি আসলে কেমন সেটা বোঝার জন্য, মানে যারা ফিজিক্যালি সিমিলার তারা আসলে ডিএনএ দিক থেকে সিমিলার কিনা এটা বোঝার জন্য হচ্ছে এই অ্যালগরিদম। যেমন এইটার ডিএনএ সিকোয়েন্স হচ্ছে এইটা, ধরেন সে ফর এক্সাম্পল এইটার ডিএনএ সিকোয়েন্স হচ্ছে এইটা। সো যারা ফিজিক্যালি দেখতে একই রকম তাদের ডিএনএ আসলে কতটুকু ম্যাচ করে এটা আমরা বুঝতে চাই। এখন আপনাদের কি মনে হয় যে এই ডিএনএ দুইটা কি সিমিলার ম্যাচ করতেছে এটা আর এটা? ডিফারেন্স ইয়েস নো ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। যে ইয়াস বললেন তিনি মানে ইয়াস বললেন কেন, মানে কোন ম্যাচ করতেছে? স্যার ডিপেন্ডেন্ট নাম বলেছি ডিফারেন্স। ও আচ্ছা আচ্ছা ডিফারেন্ট, ওকে। সো বোথ দ্য আনসারস আর নেগেটিভ। কিন্তু এখন একটু খেয়াল করে দেখেন যে একই রকম ডিএনএ হইলে তো হইছিল 100% ম্যাচ যদি হইতো, ইন দ্যাট কেস দুইটা আসলে একই স্পিসিস হইতো। ডিএনএ এক মানে হচ্ছে তারা আসলে একই স্পিসিস। সো ওদের ম্যাচটা কেমন বা ম্যাচে আসলে কি ছোটখাটো ডিফারেন্স থাকতে পারে। যেমন দেখেন খেয়াল করেন, আমি বলতে চাচ্ছি এটা একটা ভালো মিল। যেমন এ টি 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 জি আর এ টি টি না ধরেন আমি বললাম জি এ টি 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 জি, কয়টা? 4টা জি, সরি। সো বুঝতেছেন কথা, এইখানে 6টা মানে আছে, এখানে 7টা সিম্বল আছে। এখন এরা তো একই জিনিস দিয়ে শুরু হচ্ছে না, বাট এদের মধ্যে কি মিল আছে? আপনাদের কি মনে হয়? জি স্যার। হুম। সো এদের মধ্যে কিন্তু মিল আছে, সেটা আপনারা বুঝতেই পারতেছেন যে এইটা কমপ্লিটলি এটার মধ্যে এন্টাইটেলড। সো এখন এইখানেও দেখেন আমি কিন্তু আপনাদেরকে এইখানে মিল দেখাইতে পারবো। খেয়াল করে দেখেন এইটার ডিএনএ এর এই পার্ট, মানে আমি বলতে চাচ্ছি এই যে আপনি যদি এখান থেকে এই পার্টটুকু নেন, এই যে সবুজ সবুজ পার্ট গুলা নেন, আর এইখান থেকে এই পার্ট গুলা নেন, আমি বলতে চাচ্ছি এরা কিন্তু প্রিটি কমন।
এখানে মানে আমার কথা হচ্ছে এই যে একটা লং পার্ট এখানেও আছে, এই লং পার্টটুকু এখানেও আছে, যদিও মাঝখানে এক্সট্রা কিছু সিকোয়েন্স আছে, মাঝখানে এই যে জিজি আছে যেটা এখানে নাই। বাট দিন শেষে এই হচ্ছে কথা যে এদের দেখা যাবে ডিএনএ এর 90% হয়তো কমন, মাঝখানে কিছু এর কিছু বেমিল আছে, ওর কিছু বেমিল আছে, তাতে আসলে দুইটা নতুন নতুন স্পিসিস তৈরি হয়েছে। সো আমি আসলে এই রকম কমন পোর্শনটুকু খুঁজতেছি। আপনাকে যদি দুইটা ডিএনএ সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়, ইন দ্যাট কেস ওদের মধ্যে কমন পোর্শনটুকু খুঁজতেছি, এবং কমনের ডেফিনিশনটা কিন্তু খেয়াল করেন, এটা কিন্তু মানে ইয়ে না, মানে কি বলবো মানে এটাকে কি বলে, মানে পরপর হইতে হবে এমন কোনো কথা নেই, মাঝখান থেকে হইতে পারে। আমি কি বুঝাইতে পারতেছি? এটা কিন্তু সিকোয়েন্স না, মানে সরি এটা সাব সিকোয়েন্স, এই হচ্ছে কথা। আরেকটা আছে লংগেস্ট কমন, আরেকটা কি জানি বলে এটাকে, আমি ভুলে গেছি। সো সাবসিকোয়েন্স কথাটার মানে হচ্ছে এইটা, মানে আমি একটু দেখতে হবে, বাট সাবসিকোয়েন্স মানে হচ্ছে এইটাই যে আপনি এই এখান থেকে পার্ট বাই পার্ট, এখান থেকে পার্ট বাই পার্ট করে আলাদা করতে পারেন। ইট নট নেসেসারিলি যে মানে একদম এইটার সাথে এইটা অ্যাবসলিউটলি মিলতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? যেমন এইটার এজিসি, এটার এজিসি, আচ্ছা ভালো কথা। দেন এগেইন এটার সিটিএএ, সিসিটিএ, ওকে। দেন হচ্ছে জিসিটি, দেন এইটার হচ্ছে আপনার এই যে জিসিটি, বাট এটার মাঝখানে কিন্তু আরেকটা জিনিস আছে। সো সাবসিকোয়েন্স মানে হচ্ছে এইরকম মানে chaotic ম্যাচ, যে একটা একটার সাথে কোন কোন জায়গায় ম্যাচ করতেছে শুরু থেকে শেষ পর্যন্ত, কোন কোন জায়গায় ম্যাচ করতেছে, বোঝা যাচ্ছে? মানে এই দুইটার লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে এইটা, দিস স্ট্রিং। এইটা আসলে এটার মধ্যেও আছে ছড়ায় ছিটায়, এই স্ট্রিংটা এটার মধ্যেও আছে ছড়ায় ছিটায়, বোঝা যাচ্ছে? So এইটা স্যার হচ্ছে তো তাদের, আমরা হচ্ছে এটা বলেন। ফার্স্ট ডিএনএ আর সেকেন্ড ডিএনএ দুইটা মিলায় আমরা একটা বের করতে হয়। বা এই দুইটার মধ্যে আসলে কোন পোর্শনটুকু মিল আছে আমরা আসলে হ্যাঁ দুইটা মিলায় আর কি, দুইটা মিলায় বলতে দুইটাকে মানে কম্পেয়ার করে বের দুইটাতেই করতে পারি। ইয়েস, আচ্ছা দুইটাতেই আচ্ছা। দুইটাতেই আছে এবং এটা জীবনের। যে ধরেন ৩টা এরকম স্ট্রিং থাকলে হুম হুম। তখন আমরা যদি লংগেস্ট কমন সাবসিকোয়েন্স যদি বাই করতে চাই, তখন জি। মানে দুইটার বের করে তারপরে তৃতীয়টার সাথে মিলান বাই করা যায় না? না, দুইটার সাথে বের করে তৃতীয়টার সাথে যদি আপনি বের করেন, মানে দুইটার একটা হাইব্রিড বানাইলেন আপনি বুঝছেন। না, দুইটার প্রথমে বাই করলাম ওই যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, তারপরে হুম। হলো ওই সাবসিকোয়েন্সটা আবার থার্ডটার সাথে মিলাচ্ছি, তখন মানে ওই রকম করা যায় না সলিউশন? লেটস টক অ্যাবাউট ইট আফটার হচ্ছে দ্য ক্লাস, ফর নাও, ওকে। সো আগে আমরা একটা প্রবলেম সলভ করি, তারপর হচ্ছে দুইটা কেমনে বের করে সেটা দেখি, তারপর হচ্ছে ওইটাতে দেখি আপাতত। সো এই হচ্ছে কথা যে আমরা আসলে সাবসিকোয়েন্স বের করতেছি, নট সামথিং এলস। তো এই সাবসিকোয়েন্স বিভিন্ন জায়গায় জায়গায় থাকতে পারে, যেমন এ সি জি ধরেন, আর আমার কাছে এই পাশে আছে হচ্ছে টি টি এ। সো এদের মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কি বলেন তো? দিস এ, রাইট? এই দুইটার মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে শুধু এই এ, কারণ এই এটাই হচ্ছে দুজনের মধ্যে কমন। একটু খেয়াল করে দেখেন, এই এটা এখানে ফার্স্টে আছে, এই এটা এখানে লাস্টে আছে, ইট ডাজন্ট ম্যাটার কোথায় আছে, কতটুকু লেন্থ জুড়ে আছে, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। বাট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এদের মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কোনটা। আর সাবসিকোয়েন্স মানে যে কন্টিজিউয়াস হতে হবে এমন না, এই যে ভাঙতি ভাঙতি হতে পারে, বুঝতেছেন তো কথা? অ্যাবসলিউট, এটা কিন্তু ভাঙতি, এটা কিন্তু ভাঙতি, এই দুইটা মিলায় হচ্ছে টোটাল এটা পাওয়া গেছে। তো আমরা এই রকম দুইটা স্ট্রিং দেওয়া থাকলে আমরা তাদের মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বের করতে চাই। সো ছোট একটা এক্সাম্পল আসেন আমরা আপাতত নিজেরা বোঝার জন্য দেই, ACTGA এন্ড দেন হচ্ছে TTGAC। দেখি দুইটার মধ্যে মানে সাবসিকোয়েন্স লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কোনটা বলেন তো? আমাকে একটু হেল্প করেন সিকোয়েন্স কোনটা? এসি। একটা হচ্ছে এসি, আরেকটা কি জানি কি বললো? টিজি। ইয়েস, আরেকটা আসছে টিজিএ। ওকে, একটা হচ্ছে টিজিএ, ভালো কথা। তখন আপনি একটা আসছে এসি, এসিটা কোত্থেকে আসছে? এই যে এসি, ভালো কথা। এটা কিন্তু কন্টিজিউয়াস হইছে এমন নাও হইতে পারে, এটা কন্টিজিউয়াস নাও হইতে পারে, ওকে।
আবার আরেকটা আসছে হচ্ছে টিজিএ। টিজিএ যে কমন এটা বুঝাই যাচ্ছে এখান থেকে যে টিজিএ একদম ডিরেক্ট কমন। ওকে, সো আমি জিনিসটাকে আরেকটু কঠিন করি। কঠিন না, তা থেকে কিছু আসে যায়। আচ্ছা, তো এটা কি করলাম? আচ্ছা, যাই হোক, এর একটা হচ্ছে টিজিএ, একজন বললো এসি। এসি যে হবে না বুঝতেই পারতেছেন, টিজিএ চলে আসছে। এটা লংগেস্ট, মানে এটার লেংথ এটা চেয়ে বেশি। সো টিজিএ ইজ এ গুড মানে সলিউশন। আরেকটা হইতে পারে টিএ। কেমন টিএ? এই যে দেখেন, এখানে টি আছে, এখানে টি আছে। হইতে পারে বলতে এটা আসলে লংগেস্ট না, লংগেস্ট আসলে এইটাই। বাট আরেকটা সাবসিকোয়েন্স খেয়াল করেন, কমন সাবসিকোয়েন্স একটা হচ্ছে টিএ। এখানে টিএ আছে, রাইট? এখানেও কিন্তু টিএ আছে, এখানে আবার দুইটা টিএ আছে, একটা হচ্ছে এই টিএ, একটা হচ্ছে ওই টিএ। যেটাই হোক, টিএ কমন আছে। তো আমি এগেইন বলতেছি যে এটা লংগেস্ট না, লংগেস্ট এটাই। বাট এটা একটা কমন সাবসিকোয়েন্স, আমি বোঝানোর জন্য বলতেছি যে এই টিএ একটা আর এই টিএ দুইটাই কিন্তু সাবসিকোয়েন্স। এই আমরা হচ্ছে এই ধরনের মানে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বের করতে চাই, এবং এটাতে আমি দাবি করতেছি আমাদেরকে হেল্প করবে হচ্ছে মানে ডাইনামিক প্রোগ্রামিং। এগেইন দেখেন, বিডিএফএইচ ইজ এ সাবসিকোয়েন্স অফ এটা, কারণ এই যে বিডিএফএইচ এই মাঝখানে আছে, আমি মাঝখানের গুলাকে কোয়ালেস করে একসাথে করে বলতেছি বিডিএফএইচ, এটা হচ্ছে একটা সাবসিকোয়েন্স। ওকে, সো একটু খেয়াল করে দেখেন যে ইফ আমার কাছে এরকম দুইটা সিকোয়েন্স দেওয়া থাকবে, একটা নাম হচ্ছে এক্স, একটা নাম ওয়াই। if x and y are sequences, then a common subsequence মানে কি? কমন মানে প্রবলেমটাকে আসেন ডিফাইন করি, প্রবলেমটাকে ফর্মালি ডিফাইন করি। কমন সাবসিকোয়েন্স মানে হচ্ছে মানে দুইটারই সাবসিকোয়েন্স হবে, এমন একটা জিনিস যেটা আসলে দুইটারই সাবসিকোয়েন্স হবে। এই যে বিডিএফএইচ, এটা আসলে এইটারও সাবসিকোয়েন্স, এইটারও সাবসিকোয়েন্স, তার মানে এই দুইটার কমন সাবসিকোয়েন্স হচ্ছে বিডিএফএইচ। আমার টার্গেট হবে এরকম দুইটা স্ট্রিং দেওয়া থাকলে এদের যে সাবসিকোয়েন্স গুলা হবে, মানে কমন সাবসিকোয়েন্স গুলা হবে, সেটার মধ্যে যেটা লেন্থ ম্যাক্সিমাম সেটা বের করা। আমি কি বুঝাইতে পারতেছি? দুইটা সিকোয়েন্স দেওয়া থাকবে, তাদের মধ্যে যতগুলা মানে কমন সাবসিকোয়েন্স পসিবল, তার মধ্যে থেকে ম্যাক্সিমামটা বের করতে হবে। এই জন্যই নাম হচ্ছে লংগেস্ট। এই পর্যন্ত বলা হয়েছে কমন সাবসিকোয়েন্স কাকে বলে, যেমন এটা একটা কমন সাবসিকোয়েন্স, বাট আমি কিন্তু জানি না, এখন পর্যন্ত আমরা বের করি নাই যে এটা আসলে লংগেস্ট কিনা বা এর চেয়ে লং পসিবল কিনা। সো লংগেস্ট মানে হচ্ছে যে জিনিসটা যেটা আসলে লংগেস্ট হবে, যেমন এই যে এই দুইটার এই লংগেস্ট কমন সাবসিকোয়েন্স এটা না, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে বেসিকলি এইটা। সো আমাদেরকে এরকম দুইটা সাবসিকোয়েন্স দেওয়া থাকলে লংগেস্টটা বের করতে হবে। সো এইটা আপনারা কি কেউ লিনাক্স ব্যবহার করেন? এই কমান্ড গুলোর সাথে আপনারা কি পরিচিত? মাই সাজেশনস উইড বি, আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করেন, ইয়েস, মাই সাজেশনস ইজ যে আপনারা এই ব্রেকের টাইমে একবার করবেন, আপনাদের কাজে লাগবে। এটা আসলে পরবর্তীতে এমনও লাগে, মানে একটু সিনিয়র কোর্স গুলাতে লাগে, যেমন ওএস এর কোর্স গুলিতে লাগে, তারপরে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার কোর্স গুলোতে লাগতে পারে ইফ উই ডিজাইন দ্যাট ওয়ে, বাট ওএস এর কোর্সে লাগে, যদি আপনার ল্যাব থাকে ওএস নেটওয়ার্কিং গুলিতে লাগে। সো আপনারা একটা কাজ করতে পারে, ইফ মানে সমস্যা না হয়, ওই যে টার্ম ব্রেক হইলে আপনারা হচ্ছে ডুয়াল বুট দিয়ে উইন্ডোজ এর পাশাপাশি লিনাক্স ইনস্টল করে ফেলবেন। লিনাক্স মানে উবুন্টু আর কি। সো উবুন্টুর নতুন ভার্সন ইনস্টল করে ফেলবেন, আর একটা পাশের একটা ড্রাইভে করে এই কমান্ড লাইন গুলা নিয়ে একটু গুতাগুতি করবেন। এগুলা সামনে কাজে লাগবে। যদি মানে একটু আমি হচ্ছে বলে দিব না, টার্ন ব্রেকে হচ্ছে মানে এই ব্যাপারে আমি কথাবার্তা বলে দিব, বাট একটু মাথায় রেখেন যে উবুন্টু ইনস্টল করে কমান্ড লাইন দিয়ে কাজ করতে পারলে ভালো, খারাপ না। সো তাহলে আমি স্লাইডটা বাদ দিলাম। আমরা ডাইনামিক প্রোগ্রামিং কিভাবে অ্যাপ্লাই করব সেটা একটু দেখেন। কারো একজনের মাইক অন একটু বন্ধ করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ মানে সলভ করার জন্য 5 স্টেপের একটা জিনিস দেখবো। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার খুঁজে বের করো। কিভাবে মানে খুঁজে বের করতে হবে যে কিভাবে ছোট প্রবলেম সলভ করলে বড় প্রবলেম সলভে হেল্প হয়, এটা খুঁজে বের করতে হবে প্রবলেম থেকে। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে ওইটা খুঁজে বের করার পরে ওইটাকে একটা রিকার্সিভ ফর্মুলেশন দিতে হবে। রিকার্সিভ ফর্মুলেশন মানে কি? এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে হবে যে এই ফর্মুলা অ্যাপ্লাই করে ছোট প্রবলেম থেকে বড় প্রবলেম সলভ হয়। আমি একটু পরে কেস দেখায় বলে দিব। 3 নম্বর অ্যাপ্রোচ কি? ওইটাকে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে কিভাবে সলভ করা যায় সেটা হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। এই দুইটার করার পর এটা আসলে মোটামুটি এমনি হয়ে যায়। নেক্সট 4 কি? নেক্সট স্টেপ হচ্ছে সলভ করার পরে কিছু অ্যাডিশনাল কাজকর্ম করতে হইতে পারে যাতে সলিউশনটাকে আমি আবার পরে খুঁজে পাই। এটার মানে কি একটু পরে বলতেছি। 3 আর 4 এর মানে একটু পরে বুঝায় বলতেছি।
5 হচ্ছে ইফ নিডেড, এটাকে একটা মানে মানে কোডটা একটু রিজনেবল ওয়েতে করতে হয় যাতে পরবর্তীতে ট্র্যাক করা যায়। এটা আমরা আপাতত দেখতেছি না, এটা পরে দেখবো। বাট মেইন ২ টা স্টেপ হচ্ছে এইটা, খেয়াল করে দেখেন। এই ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতে হলে ফার্স্ট এ আমার খুঁজে বের করতে হবে যে কিভাবে ছোট প্রবলেমের সলভ হইলে বড় প্রবলেমের সলভ হইতে পারে। অ্যান্ড সেইটাকে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করতে পারতে হবে। সো এই কথাগুলা কিভাবে আমাদের এই প্রবলেমে কাজে লাগে দেখেন। ফার্স্ট স্টেপ হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার খুঁজে বের করা। ওকে, আসেন। একটু তাকায় দেখেন যে অপটিমাল সাবস্ট্রাকচার খুঁজে বের করতে চাই। এই আমার একটা সিকোয়েন্স আছে এক্স, এই আমার একটা সিকোয়েন্স আছে ওয়াই। সো বুঝতেছেন কথা, এই যে এই দুইটার মধ্যে আমাকে ধরেন আমাকে কেউ বললো যে এটার মধ্যে এলসিএস বের করে দাও। তো আমি হচ্ছে সেইটার দিকে যাচ্ছি। সো সেইটা করতে গিয়ে ফার্স্ট আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে কি সেটা আপনাদেরকে যখন আমি ওই যে এটাকে কি বলে হাফ পেন এনকোডিং পড়াইছিলাম তখন কিন্তু বলছি। সো প্রিফিক্স শব্দটার মানে আসলে কি? প্রিফিক্স মানে হচ্ছে এই জিনিসটা, খেয়াল করেন। এই হচ্ছে আমার ওয়াই, ওকে? এই হচ্ছে আমার পুরো স্ট্রিংটা ওয়াই। ওয়াই এর একটা প্রিফিক্স হচ্ছে এইটা। বুঝতেছেন কথা? এইটুকু হচ্ছে ওয়াই এর প্রিফিক্স। তার মানে স্টার্টিং আর কি। এটা একটা প্রিফিক্স, এটা একটা প্রিফিক্স। বোঝা যাচ্ছে কথা? Yes. ওকে। কেউ না বুঝলে আমাকে একটু বলেন প্লিজ। যেমন এটা হচ্ছে আমার এক্স, এক্স এর একটা প্রিফিক্স হচ্ছে এসিজি। মানে 3 ক্যারেক্টারের প্রিফিক্স হচ্ছে এইটা। 2 ক্যারেক্টারের প্রিফিক্স হচ্ছে এসি। 1 ক্যারেক্টারের প্রিফিক্স হচ্ছে এ। এই কিন্তু এইটা কিন্তু প্রিফিক্স না, খেয়াল করেন। এসিটি এটা কিন্তু এক্স এর প্রিফিক্স না। কেন? এসি তারপরে কিন্তু জি থাকার কথা। আমি মানে সাবসিকোয়েন্স নেওয়া না যাবে না। প্রিফিক্স মানে হচ্ছে কন্টিজিউয়াস সিকোয়েন্স। সো এবং শুরু থেকে। প্রিফিক্স মানে হচ্ছে প্রি মানে এই শুরু থেকে। পোস্ট ফিক্স মানে ঠিক উল্টাটা। পোস্ট ফিক্স মানে হচ্ছে এই যে ধরেন টি হচ্ছে পোস্ট ফিক্স, জিটি হচ্ছে পোস্ট ফিক্স অফ লেংথ 2, ঠিক তেমনি জিজিটি হচ্ছে পোস্ট ফিক্স অফ লেংথ 3। সো আমরা পোস্ট ফিক্স নিয়ে চিন্তিত না, আমরা প্রিফিক্স নিয়ে চিন্তিত। প্রিফিক্স আমাদের কেন লাগবে একটু পরে বুঝায় বলতেছি। বাট এই যে এসিজিসি, এসিজিসি এটা হচ্ছে মানে আপ টু y4 পর্যন্ত প্রিফিক্স 1 2 3 4, তার মানে 4 ক্যারেক্টারের প্রিফিক্স হচ্ছে এসিজিসি। সেটা দিয়ে আমার কি লাভ হইলো? আমরা কি করব একটু খেয়াল করে দেখেন। আমরা যেটা করব, আমরা এইটুকুর জন্য এলসিএস বের করব। ধরেন এইটুকুর এলসিএস আমার কাছে রেডি। আমাকে একটু বলেন তো এসিজি এসিজি এদের ইয়ে কত? এলসিএস কত? এলসিএস এর লেংথ কত? Sir, 3. 3। এদের এলসিএস এর লেংথ 3। কেন? কারণ এটা একটা অ্যাবসলিউটলি মিলে গেছে। সো মানে এই হচ্ছে কথা। এখন এইটা বের করা হয়ে গেলে এখন আমি এসিজির পরে আরেকটা নতুন ক্যারেক্টার ধরেন অ্যাড করলাম টি। এইটা যখনই আমি অ্যাড করছি ধরেন আর এইখানে আছে হচ্ছে ধরেন এখন আমাকে বলেন যে আমাকে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। এদের এলসিএস এর লেংথ কত? এলসিএস মানে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স এর লেংথ কত? স্টিল 3, রাইট? এসিজি, রাইট? Yes. সো আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এটা বের করতে চাচ্ছি যে ধরেন আমাদের কাছে এসিজি এর সলিউশন বের হয়ে আছে। আমরা এখন দেখতে চাই যে এইটার সলিউশন থেকে কিভাবে এটার সলিউশন বের করা যায়। তার মানে এইটুকুর সলিউশন বের হয়ে গেছে, সেখান থেকে কিভাবে বড় জিনিসের সলিউশন বের করা যায়। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আমরা যেটা আসলে করব সেটা হচ্ছে আমরা আসলে ছোট ছোট মানে প্রিফিক্স দিয়ে আস্তে আস্তে আগাবো। এটার এর আমি দেখবো সাবসিকোয়েন্স কতটুকু ম্যাচ করে। দেখলাম 1, ওকে ভালো কথা। দেন আমি এসি আর এ এর মধ্যে দেখবো। সো এটা যেহেতু মিলে নাই তার মানে আসলে লেংথ স্টিল 1, ভালো কথা। দেন আমি এটার লেংথ আবার 1 বাড়াবো। আর এসি এসি ম্যাচ করে গেছে 2। তার মানে প্রথম দুই লেংথে ম্যাচ পাওয়া গেছে 2, ভালো কথা। আবার জি, খুব ভালো কথা। এভাবে লেংথ পাওয়া গেছে 3। এরপরে জি, এরপরে সি। সো যখনই এইটার জি থাকবে আমি দেখবো যে আগে এইটা 3 লেংথ আর এটা 3 লেংথে আমি কেমন ম্যাচ পাইছিলাম। তো এই যে মানে এইটা হচ্ছে রাফ একটা আইডিয়া যে আমি আসলে ছোট ছোট প্রবলেম দিয়ে বড় বড় প্রবলেম কাজে লাগাচ্ছি। এই হচ্ছে কথা। আমাদের সাব প্রবলেম গুলো আসলে প্রিফিক্স এর এলসিএস বের করে করে আগাবে। তার মানে আমরা আসলে শুরু থেকে ধরবো, ধরে প্রিফিক্স এর সাব মানে আস্তে আস্তে এলসিএস বের করে আস্তে আস্তে পুরাটার এলসিএস বের করব। বোঝা যাচ্ছে?
আমরা আসলে প্রিফিক্সের এলসিএস দিয়ে শুরু করে আস্তে আস্তে প্রিফিক্সের লেন্থটাকে বাড়াইতে থাকবো। বলেন 1 লেন্থের প্রিফিক্স কত এটা? এ, রাইট? 2 লেন্থের প্রিফিক্স হচ্ছে এসি, 3 লেন্থের প্রিফিক্স হচ্ছে এসিজি। এইভাবে করে প্রিফিক্সের লেন্থ বাড়াইতে বাড়াইতে যখন আমি টি পর্যন্ত চলে আসবো তখন পুরাটারই বের হয়ে যাবে না? তাই তো? সেম এই কাজটা এক্স এর জন্য করব, ওয়াই এর জন্য করব। তার মানে আসলে কি? তার মানে আমি আমার সাব প্রবলেম গুলো আসলে কি খেয়াল করেন। সাব প্রবলেম গুলো হচ্ছে প্রিফিক্সের এলসিএস। সো প্রিফিক্সের এলসিএস দিয়ে কিভাবে আমি বড় বড় এলসিএস বের করতে পারি। তো ছোট ছোট এলসিএস কাজে লাগায় কিভাবে বড় বড় এলসিএস বের করতে পারি। এই হচ্ছে আমার অপটিমাল সাবস্ট্রাকচার। সো আমাদের এইরকম একটা অ্যারে থাকবে, 2D অ্যারে, যেটাতে কি বলা থাকবে? যেটাতে বলা থাকবে সেটা হচ্ছে আমি যদি এক্স এর আই পর্যন্ত কনসিডার করি আর ওয়াই এর জে পর্যন্ত কনসিডার করি, আমার এলসিএস কত হচ্ছে। তার মানে আসলে বুঝায় বলি, যেমন আমার কাছে যদি C3 4 থাকে, তার মানে এই অ্যারের এই পজিশনে কে থাকবে? এই অ্যারের এই পজিশনে থাকবে আপ টু x3 আর আপ টু y4। এদের মধ্যে এলসিএস এর ভ্যালু কত? তার মানে কি x3 মানে হচ্ছে 1 2 3 কথার কথা, তার মানে এসিজি। তার মানে আমি আসলে বলতে চাচ্ছি যে এই ভ্যালুতে থাকবে হচ্ছে এসিজি আর এসিজিজি, এদের মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্সটা কত। আমি কি বুঝাইতে পারতেছি? দেখেন, একটু খেয়াল করে দেখেন, এরকম একটা 2D অ্যারে আমার হাতে থাকবে, যেটা আই হবে হচ্ছে মানে রো নাম্বারটা হবে হচ্ছে এক্স এর কত পর্যন্ত গেছি, আর কলাম নাম্বারটা হবে ওয়াই এর কত পর্যন্ত গেছি। তার মানে C3 4 মানে হচ্ছে এক্স এ গেছি 3 পর্যন্ত, ওয়াই তে গেছি 4 পর্যন্ত। সো এইটা যদি বলেন। স্যার এখানে এসি জিসি হওয়ার কথা না স্যার, Yes, যদি yes, আমি sorry, ওয়াই sorry, sorry. হ্যাঁ, মানে আমার একটু ভুল হয়েছে। সো এসিজিসি, হ্যাঁ, ওকে। সো ইফ দ্যাটস দ্য কেস, আমাকে তাহলে একটু বলেন কেউ একজন যে আমার আসলে এই একটা অ্যারের কোন ভ্যালুটা আসলে আমার আনসার। এই এক্স আর এই ওয়াই এর জন্য অ্যারের কোন ভ্যালুটা আনসার, এখানে কত হবে আর এখানে কত হবে? এসাবা, ক্যান ইউ হেল্প মি? স্যার কোশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে মানে এই যে আমার কাছে এরকম একটা 2D অ্যারে থাকবে বললাম না, যেখানে এটা হবে 3, মানে এটা 3 4 মানে হচ্ছে এক্স এর 3 সাইজ, ওয়াই এর 4 সাইজ। আমার দিন শেষে টার্গেট তো আর ছোট ছোট গুলা বের করা না, আমার দিন শেষে টার্গেট তো হচ্ছে এই বড় এক্স আর এই বড় ওয়াই এর মধ্যে এলসিএস বের করা, তাই না? সো সেইটার জন্য আমি এই অ্যারের কোন ইন্ডেক্সে তাকাবো? 0 1 4 আর হলো আর হচ্ছে 6, রাইট? বা আমি যদি 1 ইন্ডেক্স করি তাহলে আসলে এটা হবে 5, এটা হবে 7। 1 2 3 4 5 6 7। তার মানে 1 বেসড ইন্ডেক্সিং যদি হয় তাহলে আমার এই অ্যারেটা কোনোভাবে যদি আমি ফিল আপ করতে পারি, করার পরে 5 আর 7 এর যে ভ্যালুটা, সেটাই হচ্ছে এলসিএস এর লেন্থ, মানে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স এর লেন্থ কত সেটা। তার মানে C5 7 চেক করলে আমি আসলে বুঝে যাব আমার আনসার আসলে কত। সো এই হচ্ছে কথা। এইভাবে আমি আস্তে আস্তে ছোট ছোট ভ্যালু ফিল আপ করে বড় বড় ভ্যালুর দিকে আগাবো। সো ওরা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, যে এক্সাম্পল আমরাও দিলাম। এই হচ্ছে কথা। সো এটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার খুঁজে বের করলাম, ভালো কথা। কিন্তু এই জিনিসটাকে কথায় প্রকাশ করব কিভাবে? এই যে সি ভ্যালুটা, সি যে অ্যারেটা আমি বলতেছি ফিল আপ করবো, সেই ফিল আপটা আমি কিভাবে করব? সেই ব্যাপারে কিন্তু আমি কোনো ক্লিয়ার কাট কথা বলি নাই, তাই না? সেটা আমরা এখনো মনে মনে খুঁজে খুঁজে বের করতেছি, যে এদের মানে দেখে দেখে বের করতেছি। এলসিএস এর যে ডেফিনিশন আমরা জানি, সেখান থেকে আমাদের চোখে যা ভাসে তাই তাই দেখে ব্যবহার করতেছি। সেটার কোনো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আমরা এখনো দিই না। সো দেই নাই এখনো, ভালো কথা। একটু খেয়াল করে দেখেন, আপাতত ধরেন আপনার কাছে মানে ধরেন আপনার কাছে এইটুকু বের হয়ে গেছে, সামহাও এটা আপনার বের হয়ে গেছে। সিআইজ এর ভ্যালু আপনি জানেন, ঠিক আছে? ধরে নিলাম সিআইজ এর ভ্যালু আপনি জানেন। যেমন এখানে আই কত? 1 2 3 5, এটার ভ্যালু কত? 1 2 3 6 7। ধরে নিলাম আপনি C5 আর 7 এর ভ্যালু জেনে গেছেন। ওকে? বা অন্য ভাষায়, আচ্ছা 5 7 না বলে আমি ধরে নিলাম যে আপনি এই পর্যন্ত ধরেন জেনে গেছেন, 8 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6। সো আপনি C4 6 যদি জেনে যান, আমাকে এইটুকু একটু বলেন যে আপনি জাস্ট
এটা জেনে গেছেন, এই যে এসি জিজি আর এসি জিসি টিটি, এদের মধ্যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত আপনি জেনে ফেলছেন অলরেডি, সেটা ধরেন হবে কত, হাতি। ঠিক আছে, এখন এটার সাথে এ যোগ করে দিলাম, এটার সাথেও এ যোগ করে দিলাম, তাতে আমার আনসারের কি চেঞ্জ হয়? হাতি প্লাস 1। হাউ ডু আই নো হাতি প্লাস 1? কিভাবে বুঝলেন? যে দুইটা তো সেমই যোগ করলাম। দুইটা সেমই যোগ করছেন, দুইটা ম্যাচ করে গেছে। সো যদি দুইটা ম্যাচ না করতো তখন কি করতাম? হাতি প্লাস 0। নট নেসেসারিলি হাতি প্লাস, নট নেসেসারিলি হাতি প্লাস 0 কথাটা ঠিক না। হ্যাঁ, নট হাতি প্লাস 0 হইতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে। দেখেন, হাতি প্লাস 0 হইতেও পারে, নাও হইতে পারে। কেন দেখেন, কারণ হইতে পারে এইখানের কোন একটা এর সাথে ম্যাচ করে গেছে। বোঝা যাচ্ছে? যেমন এই এক্সাম্পলটা যদি এইটা হইতো, বা হ্যাঁ এটাই যদি হইতো, আনাফ দেখেন খেয়াল করেন, আমি বলতে চাচ্ছি ওকে, এটা আবার আঁকাটা তো খুব কঠিন। এ সি জি জি এ, আর কথার কথা এ সি জি সি এ টি টি। ওকে, এই এটা আপনি নতুন ইন্ট্রোডিউস করছেন, এইখানে টিটা আপনি নতুন ইন্ট্রোডিউস করছেন। এখন খেয়াল করেন এইটুকু আর এইটুকুর মধ্যে কত ছিল আনসার বলেন তো? এই দুই দলের আনসার কত? এ সি জি এসিজি, এটুকুই, 3 লেন্থ, তাই তো? সো আচ্ছা খেয়াল করে দেখেন আনাফ কি বলছে, আপনারা খেয়াল করতেছেন কিনা দেখেন, যে আমি যদি এ এ দুইটাই অ্যাড করতাম, তাহলে আমার আগে আনসার যত ছিল, এখন যেহেতু এটা ডিরেক্ট ম্যাচ করে গেছে, সো আনসার 1 বেড়ে যাবে। আগে যদি হইতো হাতি, তাহলে আমার আনসার হইতো হাতি প্লাস 1, কারণ এ এ ম্যাচ করে গেছে, এখানেও এ ছিল, এখানেও এ ছিল, ম্যাচ করে গেছে। বোঝা গেছে? এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? এখানে আনসার যা হবে হোক, আমরা জানি না ভ্যালুটা কত, যদি লাস্টের দুইটা ক্যারেক্টার ম্যাচ করে যায়, তাহলে আমার আগে যা আনসার ছিল তার সাথে 1 যোগ হবে। জান্নাতুল ঠিক আছে? জি স্যার। ওকে, যদি ম্যাচ না করে, যেমনটা এখানে হইছে, এ আর টি ম্যাচ করে নাই, তখন আহনাফের কথা হচ্ছে আনসার হবে হাতি প্লাস 0। সো আগে এই কেসে আনসার হচ্ছে 3, সো আহনাফের কথা হচ্ছে 3 এর সাথে আনসার হবে 0। কেন? কারণ এ আর টি তো ম্যাচ করে নাই। কিন্তু আহনাফ একটু খেয়াল করে দেখেন, এই অবস্থা যদি হয়, ইন দ্যাট কেস আপনার আনসার কিন্তু 4 হইতে পারে। কিভাবে 4 হইতে পারে? এ সি জি এ, এখানেও আছে এ সি জি এ। বোঝা গেছে? জি স্যার। সো সেখানে হাতি প্লাস 0 হবে না, সেটা বোঝার জন্য আপনাকে অন্য কিছু একটা দেখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। সো আপনাকে আরো ছোট আনসার দেখতে হবে। তাহলে একটু আসেন এই জিনিসটাকে আমরা একটু ফর্মালাইজ করি। তাহলে আমার এক্সাম্পলটা ছিল এ সি জি জি এ, আর এইদিকে এক্সাম্পল ছিল এ সি জি, দেন আমি ধরলাম সি জি টি টি সামথিং। সো আমি এইটুকুর আনসার জানি, এইটুকুর আনসার মানে এই দুইটা মিলায় যা হয় তা জানি। এটা কত? 1 2 3 4 5 6 7। সো আমার কাছে এইটুকু আমার হাতে জানা আছে, ভালো কথা। 4 7 এর আনসার কত আমি জানি। এখন আমার হাতে C58 বের করতে হবে। কেন? কারণ সি এই এক্স এর লেংথ 1 বাড়ছে, ওয়াই এর লেংথ 1 বাড়ছে। সো এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব? এই হচ্ছে আমার টার্গেট। মিললে কি করব, না মিললে কি করব? সো আসেন সেইটা একটু দেখি। সায়নফের কথা কারেক্ট, একটা কথা কারেক্ট, যে যদি মিলে যায়, এইটুকুর আনসার ধরেন আমি জানি, আগের মতো এইটুকুর আনসার আমি জানি, 4 7 এর আনসার আমি জানি। এখন আমার যদি এইটুকু আসে এক্সট্রা কপালে, এ এ যদি মিলে যায়, তখন আমি কি করব? তাহলে আগে আমার এলসিএস এর লেংথ যত হইতো, কমন সাবসিকুয়েন্স এর লেংথ যত হইতো, এখন তার চাইতে 1 যোগ হবে। সো তার মানে আসলে কি? তার মানে খেয়াল করে দেখেন, যদি এক্স আই আর ওয়াই যে ম্যাচ করে, খেয়াল করেন, যদি এক্স আই আর ওয়াই যে ম্যাচ করে, তাহলে কিসের সাথে 1 যোগ হবে বলেন তো? তার মানে C58 এর ভ্যালু কত হবে বলেন তো? C47 প্লাস 1, তাই না? তার মানে এটা 4 লেংথ আর এটা 7 লেংথের যা আনসার ছিল, 5 8 করলে তার সাথে 1 যোগ হবে।
আমি কি বুঝাইতে পারতেছি? দেখেন এই প্রবলেম ফর্মুলেশনটা বুঝাটাই কঠিন। এর পরের বাকি মানে এটা বুঝাই দিলে আপনারা 2 মিনিটে কোড করতে পারবেন। কারণ এটার কোড আর একই। সুডো কোড একই। আমি বলতে চাচ্ছি এটা 4 আর এটা 7 এর আনসার যা ছিল, যদি এইটার লাস্টের ক্যারেক্টার আর এটার লাস্টের ক্যারেক্টার মানে আর যে পজিশন যদি ম্যাচ করে, তাহলে আগের আনসারের সাথে এক যোগ করে দিলে নতুনটা পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? এটা কি বুঝছেন? জি স্যার। তাহলে Cij কত হবে? Cij হবে Ci-1, Ga-1 প্লাস 1। সো এটাতে ভ্যালু দিয়ে বুঝাইছি, এটাতে হচ্ছে ভেরিয়েবল দিয়ে বুঝাচ্ছি। এই জিনিসটা না বুঝলে আমাকে একটু বলতে হবে, কেউ যদি না বুঝেন। এসাবা বুঝা গেছে? স্যার আমি এমনি জিনিসটা বুঝছি কিন্তু আমি বুঝতেছি না যে +1 কেন অ্যাড করবো যদি এই যে এক হ্যাঁ হয়। ধরেন হ্যাঁ লাস্টেরটা যদি অ্যাড হয় তার মানে খেয়াল করেন আমার এটা ম্যাচ করে গেছে। জি স্যার। সাবসিকোয়েন্সের লেংথ আমার এক বাড়বেই ফর শিওর। এতক্ষণ আমার আনসার যা ছিল খেয়াল করেন এটা নাই এটা নাই। আমার আনসার যা ছিল, এখন যদি আমি একটা এক্সট্রা ম্যাচ পাই তাহলে আমি শিওর না যে আমার সাবসিকোয়েন্সের লেংথ এক বাড়ছে। হ্যাঁ দুইটার একটা দুইটা তো ম্যাচ করে গেছে, দুইটার ক্যারেক্টারটা ম্যাচ করে গেছে, তার মানে আমার সাবসিকোয়েন্সের লেংথ এক বাড়ছে ফর শিওর। আগে যাই ছিল আনসার, এখন যেহেতু ক্যারেক্টার ম্যাচ করছে, সাবসিকোয়েন্সের লেংথ বাড়বেই। স্যার যদি দুইটা ক্যারেক্টার ম্যাচ করে তবে কি +2 হবে? জি, যদি দুইটা ক্যারেক্টার এই যে এরকম এরকম, জি স্যার। হ্যাঁ +2 হবে, বাট এবি এরকম। বুঝি নাই এবি তারপর স্যার আরেকটা এবি, হ্যাঁ এরকম হলো মানে উপরেও এবি নিচেও এবি। জি স্যার। খেয়াল করেন আমরা কিন্তু এক ক্যারেক্টার করে করে আগাচ্ছি, এবি কে একসাথে প্রসেস করব না, আমরা এ কে এ এর মতো প্রসেস করব, এ কে এ এর মতো প্রসেস করব, লেংথ এক বাড়বে, শেষ শেষ। পরের বার বি কে প্রসেস করব, বি কে প্রসেস করব, লেংথ আরো এক বাড়বে। ইন এফেক্ট +2 হবে ফর শিওর, কিন্তু আমরা কিন্তু একবারে +2 বাড়াচ্ছি না, কারণ আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আগাচ্ছি। বুঝতেছেন কথা? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ওই যে প্রিফিক্স খেয়াল করেন, আমরা এক ক্যারেক্টারের প্রিফিক্স থেকে 2 ক্যারেক্টারের প্রিফিক্সে যাচ্ছি, তারপর 3 4 5 এভাবে আগাচ্ছি। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সো যেটাই বললাম যে আমার যদি এটা ম্যাচ করে, আমি এখন যাকে যাকে কম্পেয়ার করতেছি আই আর জে যদি ম্যাচ করে, ইন দ্যাট কেস আগে যা ছিল আগেরটা কিভাবে পাবো? I-1 J-1। তার মানে এখন যে লেংথ নিয়ে কাজ করতেছি তার চেয়ে এক লেংথ কম, তার চেয়ে এক লেংথ কম, সেটাতে যে আনসার আছে মানে এখানে হাতি আছে, হাতির সাথে একযোগ করে দিই। এই তার মানে যদি ম্যাচ করে তাহলে আমি এই কাজটা করব। কমন, এটা মানে পারা যাবে, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা কখন হইতে পারে? সমস্যা তখনই হইতে পারে যখন আমি একটু আগে যেটা দেখাইলাম যে এখানে টি দিছি, এখানে দিছি এ, এখন তো ম্যাচ করে নাই, এখন আমি কি করব? এখন তো ম্যাচ করে নাই, এখন আমি কি করব? এখন আবার চেক করতে হবে। হ্যাঁ মানে- এখন আমি কি চেক করব খেয়াল করেন, খেয়াল করেন এখন আমি যে জিনিসটা চেক করব, এখন প্রথম কথা হচ্ছে যেহেতু ম্যাচ করে নাই তার মানে +1 মানে এইভাবে ঠাস করে +1 বাড়বে না। এখন আমি যেটা চেক করব সেটা হচ্ছে এইটা অ্যাড করার আগে আমার হাতে কি ছিল? এটা ছিল, রাইট? ওকে, সো আমি এখন চেক করব কি, একটু খেয়াল করে দেখেন, আমি এখন চেক করব এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম। এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম কথাটার মানে কি, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ধরেন আমি এই দুইটার কোনোটাই অ্যাড করি নাই, আমার কাছে মানে আছে হচ্ছে এসি জিজি আর এই পাশে আছে এসি জিসি টিটি, ভালো কথা। সো আমার আই যে হচ্ছে এখন আমি কাজ করতেছি কত 5 আর 8 নিয়ে, I-1 J-1 এই অবস্থা আর কি, এটা হচ্ছে 4 এটা হচ্ছে 7। সো একটু খেয়াল করে দেখেন এইটাতে আমি টি অ্যাড করছি, এখানে কিছু অ্যাড করি নাই, তাহলে এটা কত হইলো বলেন তো? এটা 5 হয়ে গেল, এটা হয়ে গেল 7, ঠিক আছে? মানে আমি এইটাতে এক যোগ করছি, মানে এইটার লেংথ এক বাড়াইছি কিন্তু এটা এখনো বাড়াই নাই। তাহলে আমি কি বুঝাইতে পারতেছি? একটু দেখেন খেয়াল করেন। সো ধরেন আমি টিও অ্যাড করি নাই, আমি এও অ্যাড করি নাই, কথার কথা আমি টিও অ্যাড করি নাই, এও অ্যাড করি নাই। এখন আমার লংগেস্ট আনসার কত? এই নীলগুলার আনসার কত? লংগেস্ট ইয়েটা কত, লেন্থ কত? 3, তাই না? 3 স্যার। 3। কিন্তু ধরেন আমি শুধু টিটা অ্যাড করছি, এই নিচেরটা এখন অ্যাড করি নাই, শুধু এটার লেন্থ এক বাড়াইছি। এখন আমার আনসার কত?
স্যার এখন চেক করতে হবে না যে চেক তো করবোই। ফোরে যে টিটা আছে ওটা নিচে আছে নাকি, যদি থাকে তাহলে 4 হবে। আপনি মানে এমনি দেখে দেখে বলেন, আনসার কিন্তু 4। এ মিলছে, এ হ্যাঁ। সি মিলছে, জিও মিলছে। এই টিটা, এই যে তারপর নতুন যে একটা টিটা অ্যাড করলাম সেটা অলরেডি ভিতরে ঢুকানো আছে একটা জায়গায়। So আচ্ছা, এইটি হ্যাঁ। ম্যাচ করে গেছে, তার মানে আমার আনসার হয়ে গেছে 4। হুম, সো আচ্ছা, এই হচ্ছে কথা। তার মানে আমি আসলে যেটা করব সেটা হচ্ছে, যদি ক্যারেক্টার ম্যাচ করে তাহলে আমি 100% শিওর যে আমার আনসার যা ছিল তার চেয়ে 1 বাড়বে। ইন আদারওয়াইজ যদি ম্যাচ না করে তাহলে আমি কি করব? শুধু এইটা ইনসার্ট করে এটার আগেরটার সাথে কম্পেয়ার করব। আবার শুধু এইটা ইনসার্ট করে এইটা ইনসার্ট না করে এটার সাথে কম্পেয়ার করব। দেখবো যে কোনটার আনসার বেশি আসে। আমি কি বুঝাইতে পারতেছি? শুধু এইটা একবার ইনসার্ট করব, করে এইটার সাথে নীলের সাথে ম্যাচ করব। আবার শুধু এইটা ইনসার্ট করব, এটা বাদ দিব, এইটা নীলের সাথে ম্যাচ করব। সো সেটার আনসার আসলে কি দাঁড়ায় খেয়াল করেন। আই এর ভ্যালু হচ্ছে এখন এত। স্যার ওগুলা ইনক্লুড করলেও তো মানে কোনো আসা যাওয়ার কথা না। কেন আসা যাওয়ার কথা না? এই যে মানে আসলো গেল তো, এই যে দেখেন খেয়াল করেন। আমি তো বলতেছি যে আমার আনসারের মধ্যে থাকবে হচ্ছে মানে ধরেন এটা হচ্ছে হ্যাঁ বলেন। ধরেন এই যে ওয়াই তে এটা অ্যাড করার পরে আমি ওই যে এক্স এর সাথে যখন চেক করব, হুম, হুম। ওইখানে যদি এই টিটা অ্যাডও থাকে তখন হ্যাঁ। তো আমি পুরোটা ধরেন টিটা অ্যাড নাই, টিটা অ্যাড থাকে মানে কি, আমি তো এটার লেংথ 1 বাড়াচ্ছি, এটার লেংথ 1 বাড়াচ্ছি, কিন্তু আমি বললাম যে যদি ম্যাচ করে তাহলে খুব ভালো কথা, দুইটার লেংথই 1 করে বাড়ায় দিব, দুইটাই না, ঢুকাবো 1 আমার করে বাড়াই দিব। আমার প্রশ্ন হলো যে মানে ওইটাও যদি মানে টিটা থাকে মানে দুইটাই যদি একটির সাথে অ্যাড করি তাহলে সমস্যা করবে। সমস্যার তো কিছু নাই, কিন্তু আমি বলতে চাচ্ছি এই যে আপনি টিটা অ্যাড করলেন, এটা অ্যাড করলেন, এটা তো ম্যাচ করলো না। হ্যাঁ, কিন্তু আমার তো আমি এখন সাবসিকোয়েন্স, হ্যাঁ, কিন্তু পুরোটা এটা চেক অ্যাড করার করতে পরে চাই। কিভাবে চেক করবেন? এই যেমনি আপনি এর আগে চেক করার কথা বললেন, না না, এটা সেই অ্যাড চেক না তো আমরা করে মনে মনে করতেছি। মানে আমরা তো এই যে এটার লেংথ কত, এটার লেংথ কত, সেটা তো আমরা মনে মনে চেক করতেছি, তাই না? মানে এই যে এটার সাবসিকোয়েন্সের লেংথ যে 3, এটা তো আমরা চোখের দেখায় বুঝতে পারতেছি, কিন্তু এই জিনিসটাকে তো আমার ফর্মুলাইজ করতে হবে। ছোটগুলা আস্তে আস্তে ভ্যালুগুলাকে তো ক্যালকুলেট করতে হবে, সেই ক্যালকুলেশনের ফর্মুলাই কিন্তু আমি বলতেছি। তো আপনি যেটা বলতেছেন কোনো চেঞ্জ হয় না, হ্যাঁ, চেঞ্জ যদি না হয় তাহলে তো খুব ভালো কথা, যা ছিল তাই হবে, কোনো ভ্যালু বাড়বে না তো। সো একটু দেখেন কি হচ্ছে কথা। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি শুধু টি অ্যাড করলাম, এখানে কোনো এ অ্যাড করি নাই। তাহলে আমার এটার ভ্যালু হচ্ছে 5, এটা যা ছিল 7 তাই থেকে যাচ্ছে। তাহলে আমি চেক করব যে C57 এ কত আছে। আবার আমি এখন এটা অ্যাড করব না, তার মানে এটার ভ্যালু থেকে যাবে 4, এটা অ্যাড করব। তার মানে আমি চেক করব C48 এ কত আছে। C57 এ ধরেন আছে 3, কথার কথা, আর C48 এ আছে হচ্ছে কথার কথা 2। তার মানে আমি যদি এইটার 4 লেংথ আর এটার 8 লেংথ কম্পেয়ার করি, আমি 2 লেংথের একটা ইয়ে পাই, সে ফর এক্সাম্পল। আর আমি যদি এখানে 5 আর এটা 7 কম্পেয়ার করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3 লেংথের। তাহলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে আমি 5-8 যদি নেই তাহলে আমি পাবো হচ্ছে 3 লেংথের। তার কারণ এই দুইটার মধ্যে এটা ম্যাক্সিমাম। এটা অ্যাড করে এটা না করে, বা এটা অ্যাড করে এটা না করে যারা পাওয়া গেছে, তার সাথে আমি যদি এখন এটা এক্সট্রা অ্যাডও করি তাতে কিছু আসবে যাবে না। আমি কি বুঝাতে পারতেছি? যেমন খেয়াল করে দেখেন, এই টিটা অ্যাড করছি, এই এটা অ্যাড করি নাই, লেংথ কত? 4, রাইট? যেটা আমি মাত্র বললাম, লেংথ হচ্ছে 4, তাই তো? কেন? কারণ এ মিলছে, সি মিলছে, জি মিলছে, এই টি আর এই টি মিলছে, তাহলে লেংথ হচ্ছে 4। সো এখন আমি যদি এইখানে একটা এক্সট্রা এ অ্যাড করি তাতে কি আনসারের কোনো চেঞ্জ হচ্ছে? নো স্যার। হ্যাঁ, তাহলে C57 এর ভ্যালু যা ছিল C58 এর ভ্যালু ঠিক তাই আছে, তাই না? এটার লেংথ 1 বাড়ানোতে আমার আনসারের কোনো চেঞ্জ হয় নাই। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। এই হচ্ছে কথা। ঠিক একইভাবে যদি এইটার সাথে ওইটা ম্যাচ করতো তাহলে আমি বলতাম যে C48 এ যা ছিল x এর লেংথ 1 বাড়ানোর কারণেও কোনো লাভ হয় নাই। যেহেতু এইটাতে ম্যাক্সিমাম পাওয়া গেছে এইজন্য এইটা এখানে বসছে। যদি এইটাতে ম্যাক্সিমাম পাওয়া যেত তাহলে এইটা এখানে বসতো। কেন? কারণ আমাদের টার্গেট হচ্ছে লংগেস্ট করা। এইজন্য ম্যাক্সিমামটা আমরা নিব দুইটার মধ্যে। সো এই হচ্ছে কথা যে যদি x আর y ম্যাচ না করে তাহলে কি করব? আমি চেক করব যে যেকোনো একটা ইনসার্ট না করে
মানে যে কোনো কেবলমাত্র একটাতে এক ক্যারেক্টার ঢুকাবো। এটাতে কি করছি বলেন তো? এটাতে হচ্ছে ওয়াইতে একটা ক্যারেক্টার ঢুকাইছি, তাই তো? দুইটাই i-1 j-1 ছিল, এইটাতে একটা ক্যারেক্টার ঢুকাইছি। আর এইটাতে হচ্ছে এক্স এ একটা ক্যারেক্টার ঢুকাইছি, ওয়াইতে ঢুকাই নাই। সো এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেইটা আমি আইজেতে ঢুকাই দিই। সো আমার কেস কমপ্লিট। সো আইদার আমি কি বুঝাইতে চাচ্ছি, এলসিএস এক্স আই ওয়াই জে মানে হচ্ছে আইদার x-1 ওয়াই জে, তার মানে হচ্ছে এই টিটা ইনভলভ থাকবে না, অথবা এক্স এ আমি মানে ঢুকাবো, টি ইনভলভ থাকবে কিন্তু এই এটা ইনভলভ থাকবে না। খেয়াল করেন আমার এলসিএস এ কিন্তু এই টিটা ইনভলভ, তাই না? এই তিনটা ইনভলভ, সেটা এই ভিতরের কারোর সাথে ম্যাচ করছে, কিন্তু এই এটা কিন্তু ইনভলভ না। সো এদের দুইজনকে অ্যাড করার পরে যে এলসিএস টা হবে সেটাতে আইদার টি ইনভলভ থাকবে অথবা এখান থেকে এ ইনভলভ থাকবে, যেটা হবে সেটারটা আমি ভ্যালু বসাই। তো আমার দিন শেষে অ্যালগরিদম হচ্ছে এইটা। দিন শেষে অ্যালগরিদমটা কি, যদি আমার এক্স আর ওয়াই ম্যাচ করে, যদি আমার এক্স আর ওয়াই ডিরেক্ট ম্যাচ করে যায়, এটার দিকে তাকানোর দরকার না, এটা পরে। যদি এক্স ওয়াই ম্যাচ করে কেস 1, তাহলে কি করব, আগে যা ভ্যালু ছিল তার সাথে এক যোগ করে দিব। আর যদি এক্স ওয়াই ম্যাচ না করে, ইন দ্যাট কেস আমি কি করব, আগে যেটা ম্যাক্সিমাম ছিল সেটা নিয়ে নতুনটায় বসাই দিব। আমি কি বুঝাইতে পারতেছি? একটু দেখেন, মানে আমরা একটা টেবিল ফিল আপ করবো, তারপরে জিনিসপত্রটা ক্লিয়ার হবে। আর শুরুতে খেয়াল করেন, আপনার কাছে একটা স্ট্রিং আছে এসিবিসি, আর এটা হচ্ছে এক্স, ওয়াইতে কিছুই নাই, ওয়াইটা হচ্ছে এমটি। এদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত, লেন্থ কত? 0। 0। সো আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমার এক্স এর লেন্থ যদি 0 হয় অথবা ওয়াই এর লেন্থ যদি 0 হয়, যে কোনো একটাই যদি 0 হয়, তাহলে আমার সাবসিকুয়েন্স বের করার প্রশ্নই আসে না। ইন দ্যাট কেস আমার আনসার কত? 0। 0 হবে। ওকে, এইটা যদি বোঝা গিয়ে থাকে, এই হচ্ছে কথা যে এক্স 0, তার মানে হচ্ছে আমার এক্স এ কিছু নাই, ওয়াই তে যা আছে এটা হচ্ছে এই যে কেস 0, ওয়াই ভরা, আকাশপাতি ভরা, কিন্তু এক্স এ কিছু নাই, আমার আনসার হবে 0। কেস 1টা কি? কেস 1 হচ্ছে এইটুকু আমি আনসার জানি হাতি, মানে যা আছে আছে, এ ম্যাচ করে গেছে, তাহলে আমার আনসার হবে আগের আনসারের সাথে এক যোগ। তার মানে আই জে এর আনসার হবে কি, i-1 j-1 এর যে আনসার ছিল তার সাথে এক যোগ। অন দি আদার হ্যান্ড কেস 2টা কি? কেস 2 হচ্ছে যখন ম্যাচ করবে না, তখন সাবসিকুয়েন্সের মধ্যে আইদার টি থাকবে, এ থাকবে না, তাহলে কি হইতো, এটা আই এর ভ্যালু এক বাড়াইছি, আর অথবা এ থাকবে, টি থাকবে না, তার মানে হচ্ছে আই মানে এক্স কে চেঞ্জ করে নাই, ওয়াই এর ভ্যালু এক বাড়াইছি। এই হচ্ছে আমার রিকার্সিভ অ্যালগরিদম। এই আপনি বুঝতেই পারতেছেন যে এটা অ্যারে ফরম্যাটেই লেখা হয়েছে, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা নিব, অ্যারে ফরম্যাটে লেখা হয়েছে। সো এটা কম্পিউটারের কাজ করা খুবই সহজ হয়ে যাবে। সো রিকার্সিভ ফর্মুলেশন আমরা পেয়ে গেলাম। এই যে রিকার্সিভ কেন বলতেছি খেয়াল করেন, কিন্তু রিকারশন আমার অ্যারের আগের ভ্যালুগুলা ব্যবহার করে আমি কিন্তু অ্যারের পরের ভ্যালুগুলা ফিল আপ করতেছি। আমি কি বুঝাইতে পারতেছি? দেখেন, অ্যারের ছোট ছোট ভ্যালুগুলা ব্যবহার করে আমি বড় বড় ভ্যালু ফিল আপ করতেছি। এইটার রো ছোট, কলামও ছোট, আর এইটার আইদার রো সমান আছে কলাম ছোট, অথবা কলাম সমান আছে রো ছোট, ঠিক আছে? সো আমি এখন যে ভ্যালুটা ফিল আপ করতেছি সেটা ব্যবহার মানে সেটা ফিল আপ করতে আমার ছোট ছোট ভ্যালু কাজে লাগতেছে। ওকে, অপটিমাল সাবস্ট্রাকচার কি দেখা যাচ্ছে এখানে লোকজন? মানে অপটিমাল সাবস্ট্রাকচার বলতে আমি কি বোঝাচ্ছি, ছোট ছোট প্রবলেম সলভ করে ছোট ছোট প্রবলেমের সলিউশন দিয়ে বড় বড় প্রবলেমের সলিউশন পাচ্ছি। ছোট ছোট প্রবলেম কি, 4 লেংথ আর 7 লেংথের মানে এলসিএস দিয়ে 5 লেংথ আর 8 লেংথের এলসিএস বের হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে 4 লেংথ আর 7 লেংথেরটা দিয়ে মানে 4 আর 8 দিয়ে আর 5 আর 7 দিয়ে 5 আর 8 বের হয়ে যাচ্ছে। 5 আর 8 এটার চাইতেও বড়, রোতে বড়, 5 আর 8 এটার চাইতে কলামে বড়। এই ছোট ছোট সলিউশন দিয়ে বড় বড় সলিউশন পাওয়া যাচ্ছে, এই হচ্ছে কথা। এবং আমরা একটা রিকার্সিভ ফর্মুলেশনে দাঁড়া করাই ফেলি। এখন জাস্ট কাজ হবে এটাকে একটা কোডে কনভার্ট করা, কাজ শেষ, তারপরেই কাজ শেষ। কোডটা কি? কোডটা হচ্ছে এই, খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা ফাংশন যেখানে আমার এক্স থাকবে একটা সিকোয়েন্স, ওয়াই থাকবে একটা সিকোয়েন্স, ci0 যত আই যাই হোক না কেন, মানে আই এর ভ্যালু 0 থেকে m পর্যন্ত যাই হোক, j এর ভ্যালু 0 থেকে n, এগুলা mn কেন দিছি একটু খেয়াল করেন। আমি ধরে নিচ্ছি x এর লেন্থ হচ্ছে 0 থেকে মানে 1 থেকে m পর্যন্ত। ওকে,
বুঝাইতে পারতেছি? মানে এক্স এর লেংথ হচ্ছে m, এই জি যে স্যার। এক্স নামের যে সাবসিকোয়েন্সটা দেওয়া আছে ওইটার লেংথ হচ্ছে m, y নামের যে সাবসিকোয়েন্সটা দেওয়া আছে ওইটার লেংথ হচ্ছে n। আপনি এটাও বলতে পারতেন যে স্যার এটাকে n1 ধরেন, এটাকে n2 ধরেন, ওই তো একই কথা। সো কি করতেছি, ওই যে আমার কেস 1 লাল কালির যে কেস 1 ছিল ওইটা ফিল আপ করতেছি যে x এর ভ্যালু যাই হোক না কেন কিন্তু y যদি 0 হয় আমার আনসার হবে 0, অথবা y এর ভ্যালু যাই হোক না কেন y তে আমার যেই স্ট্রিং এ দেওয়া থাকুক x যদি এমটি হয় ইন দ্যাট কেস আমার আনসার হচ্ছে 0, ফিল আপ করে ফেললাম। দেন কি করতেছি, দুইটা লুপ চালাচ্ছি, একটা হচ্ছে ফর এর ভ্যালু 1 থেকে m পর্যন্ত, মানে i এর ভ্যালু 1 থেকে m পর্যন্ত, আর j এর ভ্যালু 1 থেকে m পর্যন্ত। কি করতেছি, যদি x আর y ম্যাচ করে তাহলে cij এর ভ্যালু হবে আগের চাইতে 1 যোগ, আর যদি ম্যাচ না করে তাহলে cij এর ভ্যালু হবে 2। দিন শেষে আমি কি রিটার্ন করব, cm n। কেন এটা তো আপনাদেরকে বলছিলাম, খেয়াল করে দেখেন, এই যে ফার্স্টেই জিজ্ঞেস করছিলাম যে আমার লেংথ যদি হয় 5 আর 7 তাহলে দিন শেষে আমার সব ভ্যালু ক্যালকুলেট হয়ে যাওয়ার পরে C57 এর ভ্যালু কত ওইটা দেখলেই আমার আনসার বের হয়ে যাবে। সেটাই লেংথ, মানে এক্স এর লেংথ আর ওয়াই এর লেংথ এই বরাবর তাকাইলেই আমি বুঝে যাব যে এই দুইটার লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের ইয়ে কত। এই যে আমি রিকার্সিভ ফর্মুলেশনটা বের করলাম ওইটারই কোডেড ভার্সন হচ্ছে এইটা, বা সুডো কোডেড ভার্সন হচ্ছে এইটা। বুঝা গেছে? একটু খেয়াল করে দেখেন, এটা রানিং টাইম অর্ডার অফ m ইনটু n। কেন এসব আমাকে বলেন তো, এটার অর্ডার কেন, এই রানিং টাইম এরকম কেন, m ইনটু n কেন? স্যার এটা ট্রাভার্স করতে হয়। Yes, obviously ম্যাট্রিক্সও বলতে পারেন, অন্যভাবে বলতে পারেন। এই যে এখানে একটা ফর লুপ, ফর লুপটাকে সুডো কোডেড ভার্সন হিসেবে দেখানো হয়েছে, আসলে কিন্তু এখানে দুইটা ফর লুপ। আসলে ফর লুপটা কি, i এর ভ্যালু 1 থেকে শুরু করে i লেস দেন m, i প্লাস প্লাস, প্রত্যেকটার ভিতরে ফর এর ভ্যালু j ইকুয়ালস টু 1 থেকে শুরু করে j লেস দেন n, j প্লাস প্লাস, তারপরে এই কাজগুলা যা হইছে। এই যে এখানে একটা ফর লুপ দেখানো হয়েছে, এটা আসলে বেসিক্যালি দুইটা ফর লুপ, i এর ভিতরে j। সো এই লুপটা চলবে n টাইমস, আর এই প্রত্যেকটা m বার চলবে, মানে এই ভিতরের লুপটা চলতে টাইম লাগবে n, কারণ j এর লেংথ হচ্ছে, মানে ওই যে y এর লেংথ হচ্ছে n পর্যন্ত, আর এই সেম কাজ হবে m বার। সো n ইনটু m বলেন বা m ইনটু n বলেন, এই আসলেও অন্যভাবেও ইনটিউশন দিয়ে বোঝা যায়। বেসিক্যালি আমরা আসলে কি করতেছি, আমরা আসলে এরকম একটা ম্যাট্রিক্স ফিল আপ করতেছি, একটা 2D ম্যাট্রিক্স আমরা আসলে ফিল আপ করতেছি। আমাদের দরকার হচ্ছে এই ভ্যালুটা যেটা লাস্টে আছে। এক্স এর লেংথ হচ্ছে আপনার কত, এই যে ACG, তার মানে এই হচ্ছে 5 আর y এর ভ্যালু ধরেন 4, কথার কথা। So, আমাদের আসলে এই 5 4 এই ভ্যালুটাই দরকার। So, আমরা আসলে বেসিক্যালি আর কিছু করতেছি না, আমরা এট ইচ স্টেপ i এর ভ্যালু এক বাড়াচ্ছি অথবা j এর ভ্যালু এক বাড়াচ্ছি, এইভাবে করে করে আমরা আসলে 2D ম্যাট্রিক্সটা ফিল আপ করতেছি। তো যেহেতু প্রত্যেক স্টেপে একটা করে সেল ফিল আপ করি, সো আমার m ইনটু n টাইম লাগবে। আপনি এইভাবেও চিন্তা করতে পারেন। সে কিভাবে ম্যাট্রিক্সটা ফিল আপ করতেছি, পরীক্ষায় আসলে বেসিক্যালি এগুলাই আসে। আপনাকে দুইটা স্ট্রিং দিয়ে দেয়, তাদের মধ্যে এলসিএস এর লেংথ বের করতে বলে এবং বলে যে ডাইনামিক প্রোগ্রামিং এর টেবিলটা দেখাও। টেবিলটা মানে কি, ছোট ছোট প্রবলেম থেকে আস্তে আস্তে যে বড় প্রবলেমের সলিউশন হয় সেটা বের করে দেখানো। তো আমাদের হাতে মানে আনসার রেডি আছে, কিভাবে কাজ করব, এইভাবে কাজ করব। যে কোনো সময় এত নম্বর রো এত নম্বর কলাম ফিল আপ করার জন্য আমি কি করব, এক্স আর ওয়াই এর দিকে তাকাবো যে ওই পজিশনে এক্স এ কত আছে, এই পজিশনে ওয়াই তে কত আছে। যদি ওরা ম্যাচ করে তাহলে এটা করো, যদি ম্যাচ না করে তাহলে এটা করো। এখন দেখেন অ্যালগরিদম অ্যাপ্লাই করার আগেই এই জায়গায় কিন্তু জিরো গুলা বসায় নিচ্ছে, কেন বলেন তো? খেয়াল করে দেখেন, এই যে এই কলাম বরাবর, হ্যাঁ কলাম, এটাকে তো কলামই বলে, এই কলাম বরাবর ওয়াই কি শুরু হয়েছে? হয় নাই, রাইট? হ্যাঁ, তার মানে এক্স এর, ভালো কথা, প্রথম কথা হচ্ছে এখানে এক্স ও শুরু হয় নাই, ওয়াই ও শুরু হয় নাই। এক্স একটা এমটি স্ট্রিং, ওয়াই ও একটা এমটি স্ট্রিং, এদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কত? 0, বসাই দিলাম। এখন এক্স এর ভ্যালুতে আছে এ, ওয়াই তে কিছু নাই, এ আর এখানে কিছু নাই, সেটার জন্য 0। ঠিক একইভাবে এক্স এ আছে এসি, ওয়াই তে কিছুই নাই। তো এক্স এ যাই থাকুক, ওয়াই তে যদি কিছু না থাকে সবগুলা হবে 0। ঠিক একইভাবে এক্স এ কিছু নাই কিন্তু ওয়াই তে এ থাকুক, এসি থাকুক, এসি টি এজি যাই থাকুক, এই সবগুলা 0। এই 0 গুলা বসানোর কারণ কি বুঝতে পারছেন? এগুলা কিন্তু শুরুতে বসায় নিতে হবে। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আমার ম্যাট্রিক্সটা কত সাইজের হচ্ছে। আমার ম্যাট্রিক্সটা কিন্তু আমার ধরেন ওয়াই এর সাইজ হচ্ছে n,
এক্সের সাইজ হচ্ছে m আর y এর সাইজ হচ্ছে n। তাহলে আমার ম্যাট্রিক্সটা কিন্তু বেসিক্যালি হচ্ছে m+1 ইনটু n+1 সাইজের। পরীক্ষায় এই কাজ করবেন না, পরীক্ষায় ভুলে m ইনটু n এর সাইজের ম্যাট্রিক্স বানাবেন, তারপর বিপদ হবে। ওই কাজটা করবেন না। এই একটা এক্সট্রা রো কেন লাগতেছে? জিরো লেন্থের জন্য। একটা এক্সট্রা কলাম কেন লাগতেছে? জিরো লেন্থের জন্য। সেই ভ্যালুগুলা জিরো দিয়ে ফিল আপ করে দেবেন। ওকে, এইবার আমরা কি করব? এইবার আমরা অ্যালগরিদমের দিকে তাকাবো। কি করতেছি খেয়াল করেন। আমরা এখন প্রথম মানে এই যে ফর লুপ ফর i এর ভ্যালু 1 থেকে শুরু করব। i যতক্ষণ m না হয় ততক্ষণ বাড়াইতে থাকবো। ফর j এর ভ্যালু 1 থেকে শুরু করব, j যতক্ষণ n না হয় ততক্ষণ এক এক করে বাড়াবো। তাহলে প্রথমে i এর ভ্যালু কত? 1। j এর ভ্যালু কত? 1, তাই তো? তাহলে দেখেন, জি স্যার। এটার প্রথমটার দিকে তাকাই, এটার প্রথমটার দিকে তাকাই, এরা কি ম্যাচ করছে? হ্যাঁ, জি স্যার। করছে। তাহলে কি করব? কি বলছিলাম? তাহলে এটা ডায়াগোনাল হ্যাঁ, উপরে ডায়াগোনাল বরাবর বসাবো। ডায়াগোনাল কেন? এটা 1 কারণ আগে আমার আনসার যা ছিল, এটার লেংথ এক বাড়াইছি, এটার লেংথ এক বাড়াইছি, ম্যাচ করছে, তার সাথে এক যোগ করব। সো আগে আমার আনসার ছিল যখন কিছুই ছিল না, তখন আমার আনসার ছিল 0। এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, তখন আমার আনসার 0। এখন যেহেতু এক করে লেংথ বাড়াইছি, তাহলে আমার তাকাইতে হবে 0 লেংথের দিকে। এই এটার সাথে এক যোগ করলে এখানে পাওয়া যায় 1। সো ভ্যালু ফিল আপ হয়ে গেল 1। ভালো কথা। এরপরে আমি কি করব? এরপরে আমার i এর ভ্যালু স্টিল 1 আছে, j এর ভ্যালু হয়ে গেছে 2। তার মানে রো একই আছে, কলামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি কম্পেয়ার করব a, এখান থেকে কম্পেয়ার করব c। এরা কি ম্যাচ করছে না করে নাই? করে নেই। করছে। করে না। হ্যাঁ, a আর c কি ম্যাচ করছে স্যার? স্যার 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 করে স্যার নাই। করেন। তাহলে a আর c এই দুইটার মধ্যে, তাহলে এবার খেয়াল করেন। তাহলে এখন আমার হাতে কি আছে? এখন আমার হাতে আছে হচ্ছে, তাহলে আমি কি করতেছি দেখেন, খেয়াল করেন। a আর c আর a এর মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কত, লেংথ কত বলেন তো? 1। সেই 1টা বেসিক্যালি এখান থেকে আসছে। কেন আসছে খেয়াল করেন। এই যে নতুন করে c ঢুকাইলাম, c ঢুকানোর আগে আমার হাতে ছিল a আর a। সো a আর a এর মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে 1। ভালো কথা। অথবা তার মানে হচ্ছে আমি c কে ইনক্লুড করি নাই, অথবা নিচের লেয়ারে আমি a কেই ইনক্লুড করি নাই। তাহলে উপরে ছিল ac, নিচে কেউ ছিল না, এমটি। তাহলে এদের মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে 0। তাহলে যদি c কে ইনক্লুড করি, a কে না করি, লেংথ পাচ্ছি 0। আর যদি a কে ইনক্লুড করি, c কে না করি, ইন দ্যাট কেস আমি লেংথ পাচ্ছি 1। এদের মধ্যে ম্যাক্সিমাম কত? 1, রাইট? সো এই যে এইটা আর এটার মধ্যে ম্যাক্সিমাম কত? এটা, রাইট? জি স্যার। মানে যদি ম্যাচ না করে, ইন দ্যাট কেস আমি আগের এই সেলে তাকাবো, উপরের এই সেলে তাকাবো। আগের সেলে তাকানোর মানে কি? আগের সেলে তাকানোর মানে হচ্ছে c কে বাদ দিয়ে a আর a এর মধ্যে ম্যাচ করলে কত। আর যদি আমি আগের রোতে তাকাই, তার মানে আসলে কি? তার মানে হচ্ছে এখানে এসি থাকবে, ভালো কথা, কিন্তু এই বরাবর তাকায় দেখেন কিছু নাই। সেই হচ্ছে কথা। যেহেতু ম্যাচ করতেছে না, তাহলে আমি ছোট সলিউশনের দিকে তাকাবো। তাকায় আমি দেখতে পাইলাম এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এত, এই জন্য এটা বসাই দিচ্ছি। ওকে, এখন আমার রো আগের মতোই থাকবে, কলাম আমি আবার আগের মতো দেখবো। এটি ম্যাচ করে নাই, ম্যাচ না করলে কি করব? উপরে তাকাবো অথবা বামে তাকাবো, যেটা ম্যাক্সিমাম সেটা বসাই দিব 1। সো এইভাবে ডিপি টেবিল ফিল আপ করবো। এগেইন এজি ম্যাচ করে নাই, আনসার হচ্ছে 1। খুব ভালো কথা। ফাইনালি এবার আসেন এই রোটা ফিল আপ করি। সি আর এ ম্যাচ করছে? সি আর এ কিন্তু ম্যাচ না। করে নাই, সি আর এ কিন্তু 1 ম্যাচ করে নাই। ইন দ্যাট কেস আমরা কি করব? সি আর এ যদি উপরে ম্যাচ না করে, আমি উপরে তাকাবো অথবা বামে তাকাবো। এবার উপরে আছে ভালো আনসার, সো 1। ওকে, সো এবং খেয়াল করে দেখেন, আমার কিন্তু আনসারটাও বলতে পারার কথা। এই 1টা কোত্থেকে আসছে? এই 1টা আসছে এখান থেকে। তার মানে আমার এসিআর সরি, তার মধ্যে এসি আর এ উপরে, সরি, উপরে হচ্ছে এ আছে আর নিচে হচ্ছে এসি আছে। তাহলে এই দুইটার মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে এই যে এ, এই 1, সেটা এখান থেকে আসছে এই। সো সেটার দিকে তাকাবো পরে। এই এসি পাইলাম। এখন দেখেন সিসি কিন্তু ম্যাচ করে গেছে। এসব বুঝতেছেন? এই যে দেখেন এই সি আর এই সি কিন্তু ম্যাচ করছে, খুব ভালো কথা। তাহলে আগে যা আনসার ছিল, এই দুইটাকে বাদ দিয়ে যা আনসার ছিল, এই দুইটাকে বাদ দিলে কি আনসার পাওয়া যায়? এই দুইটাকে বাদ দেওয়া মানে হচ্ছে 1 রো, ইয়েস, রোতেও এক ঘর পিছাবো, কলামেও এক ঘর পিছাবো। পাওয়া গেছে এই ভ্যালুটা, সেটার সাথে 1 যোগ করে এখানে হবে 2।
সো এইভাবে করে আমি আগাবো। দিন এটা 2 হইতে থাকবে কেন? কারণ সি এর সাথে কেউ ম্যাচ করতেছে না। এটার কারণে এখানে 2 আসবে, এটার কারণে এখানে 2 আসবে। ঠিক একইভাবে এটা 1 হবে কারণ জি এ ম্যাচ করে নাই, উপর থেকে আসছে। জিসি ম্যাচ করে নাই, উপর থেকে আসছে 2 হবে। খেয়াল করেন এই যে আমার আনসার আমার কেউ যদি এইটুকু স্ট্রিং দিত, ওখানে এসি আছে আর এখানে এসি জি আছে। আমার আনসার কিন্তু এইটুকুই দিত। তাহলে উপরে এসি আছে আর নিচে আছে এসি জি। আমার আনসার কিন্তু এইটুকুই দিত। 2. সো এট ইচ স্টেপ খেয়াল করেন ছোট ছোট প্রবলেম গুলার অপটিমাল সলিউশন কাজে লাগায় আমি আস্তে আস্তে বড় প্রবলেমের সলিউশনের দিকে যাচ্ছি। এই মোমেন্টে জিজি সরি হচ্ছে জিজি ম্যাচ করে না, এখানে জি আছে এখানে টি আছে। সো এগেইন 2 ফাইনালি এখানে জিজি ম্যাচ করে গেছে। সো জিজি ম্যাচ করলে উপরের দিকে তাকাবো, এটার সাথে এক যোগ করবো। সো এই হচ্ছে কথা, শেষ। দিন শেষে এইভাবে করে যদি আমি আগাইতে থাকি ফাইনালি আমার রেজাল্ট আসবে। একটু খেয়াল করে দেখেন, সো একটু খেয়াল করে দেখেন এখানে রেজাল্ট আসছে 3। সো আমি এখান থেকে বলতে পারি যে এসি টিজি আর এসি, আচ্ছা একটু দাঁড়ান আমি আপনাদেরকে একটা হেল্প করার চেষ্টা করি। সো না, হেল্প করার চেষ্টা তো করতেছি না। সো ইন দ্যাট কেস এই হচ্ছে কথা। সো এখন আমাকে কেউ যদি বলে যে লংগেস্ট কমন, এই হচ্ছে ডিপি টেবিল ফিল আপ করে ফেললাম। সো লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা আমি কিভাবে ফেরত পাবো? মানে এই টেবিলটা আমাকে কি ইনফরমেশন দেয় বলেন তো জান্নাত? এই টেবিলটা আমাকে কি ইনফরমেশন দেয়? শুধু লেংথের ব্যাপারে ইনফরমেশন দেয়। হ্যাঁ, লেংথের ব্যাপারে যে এদের দুইজনের সাবসিকুয়েন্সের লেংথ কত। কিন্তু আসলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা কি সেটা কি বলে? সেটা কি এখানে আছে? এটা বলে না। কিন্তু এটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? খেয়াল করেন আমরা এইখানে তাকাই, ভ্যালুটাতে তাকাই, আমরা এইটুকু জানি যে আমাদের আনসার হচ্ছে 3। তাহলে একটু খেয়াল করে দেখেন 3 কোত্থেকে আসছে বলেন তো? এখানে 3 কোত্থেকে আসছে? তাই না? উপরের সাইড থেকে। হ্যাঁ, উপরের সাইড থেকে কেন বলতেছি? কারণ উপরের সাইডে আছে 2। উপরের সাইডে আছে 2, তাহলে এই 2 এর সাথে 1 যোগ করলে 3 আসছে। আমরা ডায়াগোনালের সাথে 1 যোগ করে তো পাচ্ছি। এটা একটা উপায়, আপনি বলতে পারেন স্যার এখান থেকেও তো আসতে পারে যে এটা আর এটার মধ্যে এটা ম্যাক্সিমাম, এখান থেকে 3 আসছে। আপাতত এই চিন্তা বাদ দেন। ফর এক্সাম্পল, আচ্ছা এইটা একটু ভুলে যান, আমরা আপাতত ছোটটার জন্য বের করি। ধরেন আমরা এইটুকু, আমাদেরকে এইটুকু দেওয়া হয়েছে, আমাদের কোয়েশ্চেনে দেওয়া হয়েছে এইটুকু, ঠিক আছে? যে তাহলে আমার এইটুকুই তো আনসার, রাইট? জি স্যার। ওকে, ইন দ্যাট কেস তার মানে আমার মানে এইটুকুই হচ্ছে আমার অ্যারেটা। তো আমাকে কেউ বের করতে বলছে যে রায়হান এসি আর এসিজি এর মধ্যে যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের লেংথ হচ্ছে 2। এটা তো আমরা এখান থেকে দেখে বুঝতেছি। এই টেবিল থেকে কিভাবে বুঝতে পারি? এখানে আনসার দেওয়া আছে 2। তাহলে একটা কেস হইতে পারে যে মানে এখান থেকে আসছে অথবা এখান থেকে আসছে। কিন্তু আমরা কিন্তু বলেই দিচ্ছি, খেয়াল করেন যে যদি ম্যাচ করে তাহলে শিওর এখান থেকে আসছে, তাই না? মানে এই যে যদি মানে আমি বলতে চাচ্ছি এখানে 2 আছে এখানে 1 আছে, মানে তার মানে আসলে শিওর এখান থেকে আসছে, আমরা শিওর। সো ইফ দ্যাটস দ্য কেস দেন আমরা বলতে পারি যে আচ্ছা তার মানে আমরা এখন এইটার ভ্যালু দেখব, ঠিক এইটার ডায়াগোনাল বরাবর ভ্যালু দেখব। তার মানে i-1 এর ভ্যালু j-1 এর ভ্যালু দেখব। সেটা যদি এটার চেয়ে 1 কম হয়, সেটা যদি এটার চেয়ে 1 কম হয় তাহলে এইখানে যে ভ্যালুটা আছে সেটা বসাই দিব। সো এটা একটা কেস হইতে পারে, অথবা আরেকটা কেস হইতে পারে যেটা আসলে এখান থেকে আসছে। খেয়াল করে দেখেন আমি কি বলতে চাচ্ছি। এইটার ভ্যালু 1 আছে, এটার ভ্যালু 2 আছে। একটা কেস হইতে পারে যে 1 এর সাথে 1 যোগ করে 2 হইছে, অথবা আরেকটা কেস হইতে পারে যে এই 2টা কোত্থেকে আসছে? এই উপর থেকে আসছে, তাই না? জি স্যার। সো কোনখান থেকে আসছে আমি কিভাবে বুঝবো? জান্নাত আমি কিভাবে বুঝবো? যদি এইটা এই বরাবর যে ক্যারেক্টারটা আছে, যদি এইটা এই রো আর এই কলাম বরাবর ক্যারেক্টার ম্যাচ করে, তার মানে আমি শিওর যে এটা আসলে এখান থেকে আসছে, তাই না? জি স্যার। আর যদি এরা ম্যাচ না করে, যেমন এখানে আছে জি এখানে আছে সি, এরা কি ম্যাচ করতেছে? না স্যার, ম্যাচ করে না। তার মানে আসলে এটা কোত্থেকে আসছে? এটা উপরের ইসের থেকে। ইয়েস, তার মানে উপর থেকে আসছে। তার মানে আমি যদি, তার মানে আমার এইটার আনসার খুঁজতে গেলে আমার চলে যেতে হবে এইখানে। এখান থেকে আমি এখানে আসছি, ভালো কথা। এখন আমি দেখি যে আনসার আছে 2, খুব ভালো কথা।
এটার উপরে আনসার আছে 1, আর কোথাও কোনো ডানে বামে সবখানেই 1, তার মানে আমি শিওর যেটা এখান থেকে আসছে। অন্যভাবে বলতে পারি যে এটা সি সি ম্যাচ করে গেছে, তার মানে আমি শিওর যে আনসারটা এখান থেকে আসছে। তাহলে যেই মুহূর্তে ম্যাচ করছে আমি লিখে দিলাম সি। আনসার কোত্থেকে আসছে? এই জায়গা থেকে আসছে, চলে গেলাম এই সেলে। আবার দেখতে পাচ্ছি এ আর এ ম্যাচ করে গেছে, যেই মুহূর্তে ম্যাচ করে গেছে লিখে দিলাম এসি। তাহলে এটা কোত্থেকে আসছে? আনসার আছে এখান থেকে। এইটা আমার ইনিশিয়াল সেল। এখানে চলে আসা মানে হচ্ছে কিছু প্রিন্ট করতে হবে না, এমটি এমটি। এই হচ্ছে আমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। সেম রুল আমি এখন দেখেন এখানে যদি এপ্লাই করি তাহলে আমি পেয়ে যাব লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এটার জন্য কত, এই এক্স আর এই ওয়াই যদি হয় কত। তাহলে খেয়াল করেন, যদি এ আর এ ম্যাচ করে, যে এ বরাবর হচ্ছে এ বরাবর হচ্ছে জি, যদি এটা ম্যাচ করতো তাহলে আনসার আসতো এখান থেকে। যেহেতু ম্যাচ করে নাই তাহলে আনসার কোত্থেকে আসছে? জান্নাত, উপরে থ্রি, ইয়েস উপর থেকে, ইয়েস উপর থেকে। So, উপর থেকে যদি আসে আমার কিছু প্রিন্ট করার, ম্যাচ না করলে প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। ভালো কথা। এবার আমি ওকে জিজ্ঞেস করবো যে ভাই তোমার কাছে তো আনসার আছে, খুব ভালো কথা, বাট আনসার কোত্থেকে আসছে? এটা কি উপর থেকে আসছে নাকি ডায়াগোনাল থেকে আসছে? ও চেক করবে জি জি ম্যাচ করে কিনা। জি জি কিন্তু ম্যাচ করে। ইন দ্যাট কেস এই আনসারটা আমি শিওর এটা এখান থেকে আসছে। তাহলে যে মুহূর্তে ম্যাচ করছে জি লিখে দিলাম, চলে গেলাম ডায়াগোনালে। এখন ওকেও জিজ্ঞেস করতেছি যে ভাই তোমার আনসার কোত্থেকে আসছে? সো চেক করলো জি আর টি ম্যাচ করে না। এইটা উপর থেকে, আমি খেয়াল করেন এই টু কোত্থেকে আসছে? উপর থেকে আসছে নাকি আপনার লেফট থেকে আসছে? উপর থেকে। উপর থেকে এটা ম্যাচ করে। হাউ ক্যান ইউ বি, হ্যাঁ হাউ ক্যান ইউ বি সো শিওর যেটা উপর থেকে আসছে, লেফট থেকে আসে নাই? স্যার লেফটেরটা আর উপরেরটা ম্যাচ করলে উপরেরটা প্রেফারেন্স পায়। এই প্রেফারেন্স আপনাকে কে মানে দিল যে আপনাকে এটা উপরেরটাকে? স্যার বুঝেছেন। আচ্ছা, ইফ দ্যাটস দ্য কেস তাহলে খেয়াল করে দেখেন, মানে এটা হচ্ছে উনার প্রেফারেন্স, মানে হয়তো ওই প্রবলেমের জন্য। কিন্তু আমার কথা ছিল এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা লিখতে হবে। এটাও টু এটাও টু, তাহলে কোন টুটা লিখছি আই ডু নট নো। এইরকম কেস হলে আপনি এটাও নিতে পারেন এটাও নিতে পারেন। সো আনাফের কথা অনুসারে আমরা এটা নেই, কিন্তু আমরা, আপনারা জেনে রাখেন আমরা এটা তো যেতে পারি। আনসার পাওয়ার জন্য আমার ফিরে যেতে হবে এই জায়গায়। ভালো কথা। আনসার পাওয়ার জন্য যদি এই জায়গায় ফিরে যেতে হয় তখন আমি জিজ্ঞেস করব যে আচ্ছা এই যে সি আছে তোমার কাছে টি আছে, এটা কি ম্যাচ করে? ও বললো করে না। করে না, ভালো কথা। তাহলে কোথায় যেতে হবে জান্নাত? ডায়াগোনালে কেন? যে সি আর টি কি ম্যাচ করছে? লেফট চলে গেলাম এই টুতে। এবার ওকে জিজ্ঞেস করছি সিসি কই ম্যাচ করে। আচ্ছা সিসি ম্যাচ করে কিনা, করছে, লিখে দিলাম সি, চলে গেলাম ডায়াগোনালে, উপরের ডায়াগোনাল। ওকে, এ ম্যাচ করছে, লিখে দিলাম এ ম্যাচ করছে, চলে গেলাম এইখানে। যে মোমেন্টে আমি এইখানে চলে আসছি আমার কাজ কমপ্লিট। আনাফ যেটা বললো উপরে যেতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমরা যদি উপরে না গিয়ে লেফটে যেতাম তাহলেও হতো, আমরা এইখানে যেতাম, এইখানে যাওয়ার পরে আবার পট করে এখানে চলে আসতাম। বুঝতেছেন কথা? আনাফ হচ্ছে এইভাবে গেছে, আমি হচ্ছে মানে এইভাবে আসতাম, একই হইতো। বোঝা যাচ্ছে? জি স্যার, সেম টুতে আসতাম। সেম টুতেই আসতো। এন্ড ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, ডিপেন্ডিং অন দ্য আনসার, আমরা কিন্তু দুইটার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স পাইতে পারি। যেমনটা আপনাদেরকে ওই যে এরকম দেখানো হয়েছিল, যেমন এসিজি টি, আরেকটা ধরেন সে এটি জি, এটিজি, আরেকটা হচ্ছে এইটা। বলেন তো আমাকে এমনি আপনাদের ইনটুইশন ইউজ করে বলেন যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কোনটাই বেশি, বা কত লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের লেংথ কত? স্যার 1 হওয়ার কথা। হাই হাই, কেমনে 1 বলেন তো ভাই? এই যে এটি স্যার এটি এটা ম্যাচ তো করতেছে দেখতে অর্ডারে পাচ্ছেন, নাই। এই এ আছে, হ্যাঁ এ আছে। প্রথম কথা হচ্ছে এজি এজি আছে, আপনারা দেখতে পাচ্ছেন এজি এজি আছে। আরেকটা হচ্ছে এ আছে, এখানে টি আছে, এখানে টি আছে, অর্ডারে এত আছে। অর্ডারে বলতে যারটা যার পরে থাকার কথা তারটা তারপরেই আছে। একটা আনসার হইতে পারে এটি, একটা আনসার হইতে পারে এজি। আমি কি বুঝাইতে পারতেছি? না স্যার বুঝিনি। আচ্ছা বুঝেন নাই? দেখেন খেয়াল করেন, লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের যে এক্সাম্পলটা দিছিলাম সেখানে দেখেন এই যে এ ম্যাচ করছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। না এটা কোনো সমস্যা না। কিন্তু তারপরে আমি কিন্তু বলছিলাম যে এটা সাবসিকুয়েন্ট হইতে হবে এমন কোনো কথা নেই। এখানে যেমন এসিজি পর পর মিলে গেছে, যেমন এটার এসিজি কোত্থেকে আসছে দেখেন তো, এ সি জি আসছে এই মাঝখানে গ্যাপ রেখে, আর এটার এসিজি কোত্থেকে আসছে, পর পর চলে আসছে। আমরা কিন্তু জি। মানে
মানে ইয়া চাচ্ছি না, একটার পর একটা থাকবে এমন চাচ্ছি না। আমাদেরটা হচ্ছে সাবসিকোয়েন্স, অর্ডার মেনটেন করলেই হইলো। সেটা একটার পরে একটা আছে নাকি ফাঁকা ফাঁকা দিয়ে আছে, উই রিয়েলি ডু নট কেয়ার অ্যাবাউট ইট। সো আমাদের একটা আনসার হইতে পারে এই পাশে এটি, এর পরে টি, এখানেও এর পরে টি, কত পরে উই রিয়েলি ডোন্ট কেয়ার। একটা হচ্ছে এটি আনসার আর একটা হচ্ছে এজি আনসার। একটু খেয়াল করেন, আমরা যদি এটার জন্য করি তাহলে আমাদের এই টেবিলটা যদি আমরা ওইটার জন্য করি, আমাদের উপরে ছিল হচ্ছে যে ওরকম যে দুইটা যে আসছে ওখানে আমাদের কোনটা আনসার ধরতে হবে? যে কোনো একটা ধরতে পারেন যদি আপনাকে একটা বের করতে বলে, আর যদি আপনাকে বলে সবগুলা বের করো, ইন দ্যাট কেস আপনাকে সবগুলা বের করে দেখাইতে হবে। যেমন দেখেন আমরা হচ্ছে ওই এক্সাম্পলটাই করতেছি। এখানে আছে হচ্ছে এটিজি, এমটিটা মানে বুঝতেছেন তো, ফাঁকা। তার মানে খেয়াল করেন আমার এক্স এর লেন্থ যত তার চেয়ে এক বেশি রো বানাইছি, ওয়াই এর লেন্থ যত তার চেয়ে বেশি কলাম বানাইছি। তাহলে খেয়াল করেন এই ভ্যালুগুলো কিন্তু সব জিরো দিয়ে ফিল আপ হবে, তাই না? জি স্যার। ওকে, এখন আমরা কি করব, প্রথম ম্যাচ করাই। এ ম্যাচ করছে, জি স্যার করছে। কত হবে? 1 1, ভালো কথা। দেন এসি ম্যাচ করে নাই, 1, যেহেতু ম্যাচ করে নাই লেফট থেকে ধার করছি। এজি ম্যাচ করে নাই, এদের এই দুটার মধ্যে ম্যাক্সিমাম 1 ধার করছি। এটি ম্যাচ করে নাই, ম্যাক্সিমাম লেফটে 1 ধার করছি। টিএ, ভালো কথা, ম্যাচ করে নাই, তাহলে আইদার লেফটে যাব নাহলে উপরে যাব, সো 1। দেন টিসি, খেয়াল করেন টিসি ম্যাচ করে নাই, তাহলে আমি উপরে যাব নাহলে লেফটে যাব, যে কোনো একটা। দেন এগেইন ফাইনালি যে কোনো একটা, খেয়াল করেন ম্যাক্সিমাম যেটা সেটা, এটাও হতে পারে এটাও হতে পারে। দেন ফাইনালি টিজি ম্যাচ করে নাই, এগেইন 1। এই ফাইনালি এসে টিটি ম্যাচ করছে, যে মুহূর্তে টিটি ম্যাচ করছে সাথে সাথে আমি 1 এখানে 1 + 2 + 1 + 1 ওকে, হ্যাঁ 1 + 1। সো জি এ ম্যাচ করে নাই 1, জিসি ম্যাচ করে নাই 1, জিজি ম্যাচ করছে 2, এন্ড দেন ফাইনালি জিটি ম্যাচ করে নাই, তাহলে লেফট থেকে যাবে অথবা উপর থেকে যাবে 2। এইবার আহনাফ আপনি দেখেন যে আপনার হাতে কিন্তু চয়েস। এখন আপনাকে আমি বলছি যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের লেংথও বলো, সাথে সাথে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কোনটা সেটাও বলো। নাও ইউ আর ইন ডিলেমা। আপনার প্রথম কথা হচ্ছে ম্যাচ করতে চেষ্টা করবেন, জি আর টি ম্যাচ করে নাই, তার মানে এটা আসলে এখান থেকে আসে নাই, আসছে লেফট থেকে অথবা আপ থেকে। আপনি কোন দিকে যাবেন? আপ প্রেফার পাবে সেটা আপনার অফলাইনের জন্য হইতে পারে, আপনার অ্যাসাইনমেন্টের জন্য ট্রু হইতে পারে, বাট চিরকালে যে উপরেরটা প্রেফারেন্স পাবে এমন কোনো কথা কিন্তু কোথাও লেখা নাই। সে ফর এক্সাম্পল আপনি উপরেরটাই গেলেন, সো গেলেন এইখানে, এখন গেলেন, ভালো কথা। একটু টিটি যে মুহূর্তে ম্যাচ করছে আপনাকে এখন এখানে যেতে হবে। টিটি ম্যাচ করছে তার মানে আপনি আনসার লিখে দিলেন টি। ওকে, এবার দেখেন এজি ম্যাচ করছে কিনা, করে নাই, তাহলে আপনার যেতে হবে লেফটে। এসি ম্যাচ করছে কিনা, করে নাই, তাহলে আবার যেতে হবে লেফটে। এ ম্যাচ করে গেছে, লিখে দিলাম। ম্যাচ করার পর পরে আপনি পট করে উপরে চলে যাবেন, এখানে আসলে খেলা শেষ। এটা হচ্ছে যদি উপরে উঠে খেলেন। যদি লেফটে গিয়ে খেলতে চান তাহলে খেয়াল করেন লেফটে গিয়েও কিন্তু খেলা পসিবল। জিটি ম্যাচ করে নাই, আপনি এখন এখানে আছেন, এই যে জিজি ম্যাচ করছে, তাহলে জিজি ম্যাচ করার কারণে আপনি এখন এই জায়গায় উপস্থিত। টিসি ম্যাচ করে নাই, টিসি যেহেতু ম্যাচ করে নাই আপনার হাতে দুইটা অপশন, এক আপনি উপরে যেতে পারেন, এক হচ্ছে আপনি লেফটে যেতে পারেন। গেলেন ধরেন লেফটে, কথার কথা, লেফটে গিয়ে দেখলেন টি এও ম্যাচ করে নাই, এবার আপনার অবশ্যই উপরে যেতে হবে। শেষ, উপরে গেলেন, এগেইন এ ম্যাচ করে গেছে, করে আবার একটা এটি একটা এজি। এইখানে ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে যেটা আপনাদের ফায়দায় আসবে, যে আপনার যদি মাল্টিপল সিকোয়েন্স থাকে, ইন দ্যাট কেস আপনি কি করবেন, আপনাকে টেবিলটা ক্রিয়েট করার সময় বা টেবিল থেকে ভ্যালু বের করার সময় কেয়ারফুলি ভ্যালু সিলেক্ট করতে হবে। লেফটের মানে আপনি যদি যে কোনো একটা সিস্টেম ফলো করেন, সবসময় আপে যান, অবশ্যই আপনি একটা আনসার পাবেন, সেই আনসারটা কারেক্ট হবে শিওর। কিন্তু মাল্টিপল আনসার যদি থেকে থাকে, শুধু আপে গেলে মাল্টিপল আনসার আপনি পাবেন। সো এট এনি গিভেন পয়েন্ট অফ টাইম আপনার হাতে যখন একাধিক চয়েস থাকবে, চয়েস গুলা কিভাবে মেক করতেছেন সেটার জন্য কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, এই হচ্ছে কথা, এই হচ্ছে মোরাললেস, মানে পরীক্ষায় বলেন, তারপরে আপনাদের ভাইবা বলেন, সবকিছুতে এলসিএস এন্ড স্টাফ সব হচ্ছে এইভাবে আসে। এই হচ্ছে কথা যে মানে এই হচ্ছে কথা যে আপনাকে টেবিল ফিল আপ করতে দিবে এন্ড দেন হচ্ছে সিকোয়েন্সটা বের করতে দিবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, খেয়াল করেন আমরা কিন্তু চাইলে প্রশ্নটাকে একটু পাল্টাই দিতে পারি, ছোট্ট একটু পাল্টাই দিতে পারি। কি পাল্টাই দিতে পারি? আপনাকে বললাম যদি ম্যাচ পান তাহলে আমরা কত করে যোগ করতেছিলাম?
জান্নাতুল করে। 1 1 করে। আমি বললাম যে না, আমি যদি ম্যাচ পাই আমি অনেক খুশি হয়ে গেলাম। আনসার হবে মানে আমি 2 করে অ্যাড করব। ঠিক আছে? আর যদি জি স্যার। মিসম্যাচ পাই ইন দ্যাট কেস আমি 1 করে মাইনাস করব। বা ধরেন 1 মাইনাসের দরকার নেই। আপাতত এইটুকু চিন্তা করেন যে ম্যাচ পাইলে আমি 1 যোগ না করে 2 যোগ করি। তাহলে কি হবে? ঠিক আছে, বুঝতে পারতেছেন? জি স্যার। আর যদি আমি, এটা হচ্ছে কথা, এই পাশে কোনো চেঞ্জ হবে না, কারণ মিসম্যাচ হইলে কোনো চেঞ্জ হয় না। আর আমি যদি বলি যে মিসম্যাচ পাইলে -1 করে চেঞ্জ করো, তাহলে আপনি কি করবেন? দেখবেন যে এদের মধ্যে কোনটা ম্যাক্সিমাম, যেটাই ম্যাক্সিমাম হবে তার থেকে -1 করে বসাই দিবেন। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। মানে পেনালাইজ করতেছি, ম্যাচ হইলে বেশি রিওয়ার্ড দিচ্ছি আর মিসম্যাচ হইলে পেনালাইজ করতেছি। এইরকম স্কিমও যদি আপনাদেরকে দেই, আপনারা জাস্ট সেইভাবে ডিপিটাকে ফর্মুলেট করে নেবেন, এই টেবিলটাকে। ম্যাচ হইলে +1 না দিয়ে +2 দিবেন, মিসম্যাচ হইলে ম্যাক্সিমাম তো নিবেনই, মানে আপনি হচ্ছে পেনাল্টি কমাইতে চাইবেন, ইন দ্যাট কেস -1 করে দিবেন। যা ভ্যালু স্যার যে আসবে, ম্যাক্সিমাম যেটা আসছে, ম্যাক্সিমাম জি, দুইটা থেকে, ম্যাক্সিমামটার ওই সাথে দুইটা থেকে যেটা আসছে ওইটা -1 করব। ওইটার থেকে -1 করবেন। কেন? কারণ আপনি তো চাচ্ছেন পেনাল্টি কমাইতে, পেনাল্টি কমাইতে বা লাভ বাড়াইতে। সো মাইনাস করা মানে হচ্ছে পেনাল্টি দেওয়া, আর প্লাস করা মানে হচ্ছে পয়সা আপনাকে দেওয়া। সো আপনার টার্গেট হবে ম্যাক্সিমাম কত লাভ আপনি করতে পারেন, এই হচ্ছে কথা। কত ম্যাচ করাইতে পারেন, ম্যাচিং স্কোর কত বাড়াইতে পারেন। স্যার খেয়াল করেন আপনি কোনটা দিয়ে ম্যাচ করাবেন। অবভিয়াসলি যেটা বেশি ম্যাচ আছে সেটা দিয়ে ম্যাচ করাবে নাকি? -1 তো করতেই হচ্ছে, সেটা লেফট থেকে আসেন না রাইট থেকে আসেন, আপনার কাজ হবে ম্যাক্সিমাম ম্যাচ করা। সো আগেও যা করতাম এখনো তাই করবো, জাস্ট -1 করে দিব, মানে চোখ বন্ধ করে। সো এই হচ্ছে কথা যে এদের এলসিএম এর লেন্থ হচ্ছে 3। সো এই যে স্টেপ 4টা পরে বলছে, কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিছি যে এইটুকু স্টেপ ফলো করে আমি শুধু এলসিএস এর লেন্থ পাইছি। কিন্তু আমি যদি একটু রিজনেবলি কোড করি এবং আমি যদি একটু মাথা খাটাই, তাহলে আমি বলতে পারবো যে কোন লেন্থ মানে আসলে সাবসিকোয়েন্সটা কি, তাই না? যেটা আমি দেখাই দিলাম। সো এই হচ্ছে কথা যে কিছু অ্যাডিশনাল ইনফো যদি আমি রাখি, যেগুলো আমি এখানে রাখছি, ইন দ্যাট কেস আমি আসলে অ্যাকচুয়াল এলসিএসটা বের করে ফেলতে পারি, যেটা আপনাদেরকে আমি করে দেখাইছি মোটামুটি। এই স্যার আজকে অ্যাডিশনাল ইনফো কোনগুলো ছিল? ইয়াস, অ্যাডিশনাল ইনফো কোনগুলা ছিল সেটার একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনি এইটা একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন কেন অ্যাডিশনাল ইনফো বলতেছি। গুড কোয়েশ্চেন। আমি যখন এই রোটা ফিল আপ করতেছি, জান্নাতুল একটু ভালো করে খেয়াল করেন, আমি যখন এই রোটা ফিল আপ করতেছি আমার কাকে কাকে দরকার, মানে ধরেন আমি এই রোটা ফিল আপ, এই ভ্যালুটা ফিল আপ করতেছি, আমার কোন 3টা ভ্যালু দরকার? এইটা, এইটা অথবা এইটা, তাই তো? আর কিছু দরকার আছে? না। না। তাহলে যখন আমি এই রোটা ফিল আপ করতেছি, আমার আসলে কোন রোটা দরকার? শুধু উপরের রোটা না? হ্যাঁ। আর কোন রো কি দরকার আছে? না। কোনো দরকার নাই। তাহলে খেয়াল করেন, আমি তো বললাম যে এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ m ইনটু n। স্পেস কমপ্লেক্সিটি বলেও একটা কথা আছে, মানে এক্সট্রা কতটুকু মেমোরি লাগে, সেটাও কিন্তু m ইনটু n। মানে আপনার একটা 2D অ্যারে সেভ করে রাখা লাগবে, তাই না? এই এরকম টেবিল যদি আপনি ফিল আপ করতে চান, আপনার একটা 2D অ্যারে সেভ করে রাখা লাগবে, ঠিক আছে? এই যে 2D অ্যারেটা লাগবে না, m ইনটু n সাইজের একটা অ্যারে আপনার লাগবে, একটা 2D অ্যারে, ভালো কথা। কিন্তু আমি তো আপনাকে এইমাত্রই দেখাইলাম যে এট এনি পয়েন্ট অফ টাইম আপনার আসলে 2টা রো লাগে, এর বেশি লাগে না। প্রথমে আপনার এই রোটা লাগতেছে, এই রো আর হচ্ছে এই রোটা লাগতেছে, প্রথমে আপনি এটা ফিল আপ করছেন, যে মুহূর্তে এটা ফিল আপ করা শেষ, এই উপরের রোটার দিকে আপনি আর জীবনেও ফিরে তাকাবেন না, এটা বাদ। নতুন একটা রো আসছে, এটা এটার জায়গায় চলে গেছে। যখনই এটা ফিল আপ করা হয়ে গেছে, এইটার খেলা শেষ, এটার দিকে আর তাকাবো না, তখন শুধু এইটা দিয়ে এটা ফিল আপ করবো। সো এট এনি পয়েন্ট অফ টাইম আমার কাছে আসলে 2টা রো লাগবে। সো আপনি বলতে পারেন যে স্যার অর্ডার অফ m ইনটু m মেমোরি না রেখে আপনি মাত্র 2টা রো রাখেন, যে এই রো রাখেন আর এই রো রাখেন, তাহলে আপনার বুঝতেছেন কথাই যে এনটা কিন্তু 2 তে কনভার্ট হয়ে গেল। আমি কি বুঝাইতে পারতেছি? স্যার, মাত্র 2টা, একটু হ্যাঁ। এই যে তাহলে আমার আমরা যখন এলসিএস ট্রাই করব তখন তো আমার লাগবেই পুরো ম্যাট্রিক্সটা। একটু দাঁড়ান, আমি সেটাই বলতেছি, সেটাই আমি বলতে চাচ্ছি। সো অর্ডার অফ 2m মানে হচ্ছে অর্ডার অফ m। সো আমি বলতে পারি যে আমার স্পেস আসলে অর্ডার অফ m হইলেই চলে। সো আমার টাইম কমপ্লেক্সিটি m ইনটু n হইলেও স্পেস কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ m। সো এটাই বলতেছি। এখন খেয়াল করেন স্পেস কমপ্লেক্সিটি এত। এইবার আসেন এই কথাটায় যে যদি আমরা অ্যাডিশনাল ইনফরমেশন রাখি, অ্যাডিশনাল ইনফরমেশন তার মানে এটা নট নেসেসারি, যদি আমরা অ্যাডিশনাল ইনফরমেশন রাখি তাহলে আমরা অ্যাকচুয়াল এলসিএসটা বের করতে পারি। কিন্তু সমস্যাটা খেয়াল করেন, আমি যদি শুধু 2টা রো রাখতাম তাহলে কি এলসিএসটা বের করতে পারতাম জান্নাতুল?
কারণ এই জিনিসটা যদি হারায় যেত পারতাম না। এই যে এই জিনিসগুলা হচ্ছে ইন দ্যাট কেস আমার অ্যাডিশনাল ইনফো। কেউ যদি আমাকে আর্গু করে যে স্যার আমি তো অর্ডার অফ এম টাইমেও মানে অর্ডার অফ এম মেমোরি দিয়েও করতে পারি, মাত্র 2টা ম্যাট্রিক্স 2টা রো রেখেই করতে পারি। আমি বলতাম হ্যাঁ আপনি পারেন, আপনি এলসিএস এর লেংথ বের করতে পারেন। কিন্তু এলসিএস টা কত সেটা বের করতে গেলে আপনাকে এই অ্যাডিশনাল ইনফো গুলা রাখতে হবে। উপরের রো গুলা আপনি ফেলে দিতে পারবেন না। এইটা হচ্ছে অ্যাডিশনাল ইনফো। এবার বুঝা গেছে আনাফ?